রাবণেরা মরে গেছে সেই কবে, সীতা জলাঞ্চিতা একইভাবে। রাবণেরা মরে গেছে সেই কবে, সীতা জলাঞ্চিতা একইভাবে। তবুলো আর লালসার তাণ্ডবে চলছে চলছে আজ চারপাশ, বুকে ঝড় হাহাকার, করবে কে প্রতিকার? ছিঁড়ে দেবে শয়তানি নাগপাশ। এসো আজ খেলা হবে, খাবে যে প্রতিবাদী ভেলকি। মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি, মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। রাবণেরা মরে গেছে সেই কবে, সীতা জলাঞ্চিতা একইভাবে। তবুলো আর লালসার তাণ্ডবে চলছে চলছে আজ চারপাশ, বুকে ঝড় হাহাকার, করবে কে প্রতিকার? ছিঁড়ে দেবে শয়তানি নাগপাশ। এসো আজ খেলা হবে, দেখাবে যে প্রতিবাদী ভেলকি। মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি, মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। ভালো লাগে না, ভালো লাগে না। এই শালা বিলাস বাবুর চাকরগিরি করতে আর ভালো লাগে না। কিন্তু কি করবো, টাকার কথা ভেবে অনেক কিছু শালা মেনে নিতেও হয়। এই যেমন আজকে কোথায় ধরুন সকাল থেকে শালা তিরতল বেচুর করছে, মানে টাকা আসবে, কিন্তু কিভাবে কি আসবে সেটাই তো বুঝতে পারছি না। এসে গেছে। কে? ও স্বপন, তুই? আমি ভাবলাম বুঝি টাকা এলো। তা কি ব্যাপার বলতো স্বপন? বিলাস বাবু হঠাৎ আমাদের কি ফোন করে এখানে ডেকে পাঠালেন কেন? তা বলতে পারবো না, আমাকে বলেছে এখানে অপেক্ষা করতে। নিশ্চয়ই কোনো স্যার চক্কর আছে। এ শালা যে কখন কি করে বোঝা দেয় জানিস শোভন? বলতে পারিস শোভন, এইভাবে বিলাস বাবুর পেছনে আর কতদিন আমরা চক্কর কাটবো? তুষার বাবু, মাঝে মাঝে নিজের উপর খুব ঘেন্না হয়ে জানিস শোভন। রাতের অন্ধকারে কোয়ার্টারে বসে যখন এই 20 টাকায় মাল খাই না, তখন সারা মনটা যেন কেমন একটু ভদ্রলোক হয়ে ওঠে। কে যেন মনে ওঠে, তুষার এ তুই কি করছিস রে? নীতিহীনতায় পচা শামুকে পা দিয়ে করছে আদর্শের পচন শুরু হয়ে গেছে। তুই নেতা মন্ত্রী দিয়ে ভগবান ভাবছিস, প্রমোটারদের দুরম্বরী কাজে তুই সাহায্য করছিস। রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে তুই ভিখারির মতো ভিক্ষে চাইছিস। স্যার এই মাথায় এই খাকি পোশাকটা তোর মানায় না রে। খুলে ফেল এই পোশাক। তোর মাথায় অশোক স্তম্ভ মানায় না, তোর শরীরে সত্য মেয়ে বছর অতি সত্যটা মানায় না, তোর কোমরে দুর্নীতি দমন করার অস্ত্রটা মানায় না। তুষার বাবু, রক চেপে যায় সালা, রক চেপে যায়। হ্যাঁ তাই তো আমি সারা গ্লাসের পর গ্লাস মাল খেয়ে আমি সেই ভদ্র লোকটাকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়ে রে সব। তারপর চিন্তা করে বলি, বেশ করছি, যা করছি আমি বেশ করছি। আমি তো সারা পয়সা ওদের কান থেকে টাকা কামাচ্ছি। নেশাটা কেটে যায় রে সকল। চেতনা এই কোম্পানি বাষ্পের মতো জমা হয়ে যায় দুশ্চিন্তার ঘাম। আজ আপনার কি হয়েছে বলুন তো? কিরকম দার্শনিক মার্কা কথা ওরা হচ্ছেন? তুষার বাবু, সুস্থ জীবনে আমিও একটা স্বপ্ন দেখতাম, কিন্তু পরে দেখলাম টাকাটাই সব। তুই ঠিক কোথায় বলেছিস রে স্বপন।
এই যুগে কেউ যদি ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে ব্যাংকে সালা কোটি কোটি টাকা রাখতে পারে না, এই সমাজ ব্যবস্থাটা তার কাছে মাথা নিয়ে সার করে সম্বোধন করবে। আর যে মানুষটা বছরের পর বছর সারা জীবন এই সমাজ ব্যবস্থাকে শিক্ষা দিয়ে গেল, সেই মানুষটা যখন রিটায়ার করে 5 থেকে 10,000 টাকা পেনশন পাবে, সেই কথাটা শুনে এই সমাজ ব্যবস্থাটাই বলবে, তুই সারা ওটা একটা অপদার্থ, ওই টাকা দিয়ে সারা সংসার চলে। সেই জন্যই তো আমার নীতি, কর্তব্য, আদর্শগুলোকে আমি আজ কোল্ড স্টোরেজে জমা করে রেখে দিয়েছি রে সফল। কলিযুগে ওইগুলো আর বের করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। অপরাজিতা, আরে বাবা, আমাকে নিয়ে একদম টেনশন করবেন না, আমিও আপনাদের মতো স্যারের কথা অনুযায়ী। সেটা তো না হয় বুঝলাম, কিন্তু এই প্রকাশ্য দিবালোকে বিলাসবাবু যে ফোন করে এখানে ডাকলেন, এখানে কাজটা কি করছেন সেটাই তো বুঝতে পারছি না। আমার কাজটা ভেরি সিম্পল, ফুলকিকে ফোন করে এখানে ডেকে আনা। আরে সেটাও না হয় বুঝলাম, কিন্তু এখানে হবেটা কি? খেলা হবে, সতের সঙ্গে অসতের খেলা। আসলে কি জানেন তুষার বাবু, সারা জীবন এই ভগবানপুর গ্রামে আমি নানান অন্যায় কাজ করে গেছি। মানুষকে মানুষ বলে ভাবিনি, মানবিকতাকে পাত্তা দিইনি। আমার লোভ লালসার আগুনে এই ভগবানপুর গ্রামের মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছারখার করে দিয়েছি। আর তাই তো কি বলছেন কি বিলাসবাবু? তাই তো আজকাল বড্ড অনুশোচনা হচ্ছে তুষার বাবু, বড্ড অনুশোচনা হচ্ছে। নাটক করো না বিলাসদা, নাটক করো না। রান্নাঘরে আর যাবো না, বেড়াল বলে আমি দুধ খাবো না। নাটক নয়, নাটক নয়, সত্যি বলছি, সারা জীবন দুধ খেতে খেতে আজকে বেড়ালের পেটে ওই চড়া পড়ে গেছে বুঝলি। আর তাই আজ আমি আজকে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করবো বলে এই হাট খোলাতে তোমাদের সবাইকে ডেকেছি। দেখো দেখুন, এই গ্রামে অসংখ্য মানুষ আজকে হাট বাজার করছে। আমি যা করবো সবার সামনে সবাইকে সাক্ষী রেখে করবো। এটা শুনছো? তোমাদেরকে বলছি, তোমাদেরকে, যে যেখানে দাঁড়িয়ে আছো বা বসে আছো সেইখানে দাঁড়িয়ে থাকো। আজকে তোমাদের সামনে তোমাদের এই অত্যাচারী বিলাস বর্মন তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করবে। প্রায়শ্চিত্ত আমি কিন্তু তোমার কথা এখন বিশ্বাস করতে পারছি না। আমি জানি ফোনকে, আমি জানি। আর এটাও জানতাম যে আমি ফোন করলে তুমি আসতে না, তাই তো আমি অপরাজিতাকে দিয়ে তোমাকে ফোন করিয়েছিলাম। ইয়েস স্যার, আপনার কথা মতো ফুলকিকে আমি ফোনটা করলেও আমার মনটা কিন্তু একদম সায় দিচ্ছিল না। ভেবেছিলাম এটা হয়তো আপনার কোনো গোপন চক্রান্ত হতে পারে, কিন্তু এখন তো ভেবে দেখছি আমি সম্পূর্ণ ভুল ভেবেছি। কি ফুলকি, তোমায় বলেছিলাম না তুমি এখানে এসো, তোমার কোনো অসম্মান হবে না। কি এখন খুশি তো? বিরাজ আমার দাদার মধ্যে, তাই বিরাজ তো যদি নিচের পাতা প্লাস্টিক করে, তাহলে বোন হিসাবে আমি তো খুশি হবই হব। তুমি যদি সত্যি সত্যি সারেন্ডার করো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, প্রয়োজন হলে এসপি সাহেবের কাছে ছোটাছুটি করে তোমার শাস্তি যাতে কম হয় আমি সেই চেষ্টাই করবো। আরে ফুলকি না, তোকে ওসব কিচ্ছু করতে হবে না। তুই যদি পারিস তো তুই ওই রাখি পূর্ণিমার দিন আর আরে ভাই বোনের দিনও তোদের জেলে এসে আমার সঙ্গে দেখাটা করে যাস। এই তোকেও কিন্তু আমার সঙ্গে সারেন্ডার করতে হবে। আমি সেটা করবো এখন এতদিন আচ্ছা, আপনার জন্য কাজ করেছি, সেটা তো আপনার জন্য। আরে বাবা, তুই আজও আমার জন্য করবি, আমি যেটা বলবো তুই সেটাই করবি। জানেন কেন আপনার মতো অসৎ পুলিশ অফিসাররা আসামির বাড়িতে আসে হ্যান্ডকাপ নিয়ে নয়, ফাঁকা মানি ব্যাগ নিয়ে। আরে ভুলকে আমি তো ভুলে গিয়েছিলাম। আরে তুষার বাবু আমাকে অ্যারেস্টই করতে পারবে না, কারণ তুষার বাবু তো আমার মতো সমান অপরাধী। হ্যাঁ, স্যারের মতো কিন্তু আপনাকেও সারেন্ডার করতে হবে। কি গেল? সিলিন্ডার করবো আমি। করবেন? আপনি আমাদের চেয়েও বেশি দোষী। চিরকাল ঘুষ খেয়ে আমাদের অন্যায়কে সাপোর্ট করে গেছেন, আর তাই আপনার উচিত প্রথমে আপনি সিলিন্ডার করুন। স্যার, স্যার, একটা পুলিশ অফিসারের প্রথম সিলিন্ডারটা আমি করবো। বলছিলাম স্যার, কেউ পেস্টিকের ব্যাপার না স্যার। আচ্ছা বাবা, ঠিক আছে, এত চাপ নেবে না। আচ্ছা, দোষ যখন আমরা তিনজনে করেছি, শপথ আমরা তিনজনে যখন দোষ করেছি তখন আমরা তিনজনই সারেন্ডার করবো। তবে কে প্রথমে সারেন্ডার করবে সেটা ঠিক করবে আমাদের ফুলকি। হ্যাঁ,
আছে? ওই ছোটবেলায় যেরকম ওই কানামাছি ভোবো খেতে, সেরকম তুই অপরাজিতা তোর চোখে কালো কাপড় বেঁধে দেবে, তারপর তুই কানামাছি ভোবো করে আমাদের তিনজনের মধ্যে যাকে প্রথম ছবি সেই প্রথম ধরা দেবে, কি? হ্যাঁ, রাজি তো? বাহ, এ অপরাজিতা, কাপড়টা বল। কালো কাপড় আমি সঙ্গে করে নিয়ে এসেছি। বাহ। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ফুলকির চোখ বেঁধে দিচ্ছি। এসো ফুলকি। এই জন্যই তো তোমাকে ভালো তো ভালো লাগে গো অপরাজিতা। নিন স্যার, চোখ ভালো হয়ে গেছে। এবার আপনি আপনার খেলাটা শুরু করতে পারেন। কিন্তু অপরাজিতা, তুমি দাঁড়িয়েছো কেন? আরে বাবা, তুমি যাও, তুমি আমার গাড়িটা নিয়ে স্টেশনে যাও, ওখানে বড় দোকান থেকে এক বোতল মিনারেল ওয়াটার, কিছু চিপস, কুরকুরে, কিছু ভালো ভালো মিষ্টি, তেলে ভাজা কিছু নিয়ে এসো। এই গরমের মধ্যে, রোদের মধ্যে মুরগির ওই কানামাছি যদি টেস্টটা পেয়ে যায়, খিদে পেয়ে যায়, কষ্ট হবে না? আমি এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি যাচ্ছি। এখন কি আমরা এবারে শুরু করি, কেমন? কানামাছি ভোবো, যাকে পাবি তাকে চোখ, 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 কানামাছি ভোবো, যাকে পাবি তাকে চোখ। যদি ধরতে পারো আমায়, দেব অনেক কিছু তোমায়, আরে না যদি পারো তবে হারো, শুধুই ঘুরে মরবো। কানামাছি ভোবো, যাকে পাবি তাকে, কানামাছি ভোবো, যাকে পাবি তাকে। প্রথমে আমাকে ধরে ফেলবি, ধরে যখন পুরি গেছি, এবার ধরে দাও। ধরা তো সেই কবেই দিয়েছি রে ফুলকি। এবারে তুমি আমাকে ধরবে, দাও। ফিরোজদা, মানে বাবা, পোশাকটা তো খুব সুন্দর, হ্যাঁ? কে দিয়েছে গো? সজল বুঝি। তা পোশাকটা তুমি নিজে খুলবে নাকি আমাকে জোর করে খুলে নিতে হবে? আরে শপথ, ধর শপথ। আরে তুষার বাবু, কি জানেন তো, আসলে ওই আগেকার দিনে ভিলেনরা আসলে সলিড খাবার খেত। হ্যাঁ স্যার। তাই সারা তাদের শক্তিও বেশি ছিল, গায়ে জোরও বেশি ছিল। তাই রেপ করার সময় তারা নিজেরাই ধরতো, নিজেরাই করতো। কিন্তু ভাই এখন ওই ভিটাল খেয়ে খেয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তাই এখন সারা রেপ করার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগে। একদম স্যার। ধর। আরে ফুলকি, ফুলকি, আরে বড় বেশি ছটফট করো না, ছটফট করো না বাবা। আরে ছটফট করলে পরে গায়ে হাতে পায়ে ব্যথা হবে, আবার আমাদের সময় বেশি লাগবে। এই শপথ। এই যে ভগবানপুরের মানুষ, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা দেখুন, আপনাদের গ্রামের লেডিস ধরে নাম দিচ্ছে, আপনারা কি চুরি করে আছেন? চুরি করে আছেন? এই স্বপন, এই কোন শালা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখো? ওই যে ভাবছি, এই বংশু, এই শালা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? মাথা তোল। আরে দেখ রে, আমি কি করছি ভালো করে দেখ। আমি তোদের লিডারের ইচ্ছা থেকে ফুটবলের মতো নাচিয়ে গোল করছি রে, এটা তো দেখার জিনিস। দেখ, যে শালা মাথা নোয়াবে তার চোখ আমি উপরে ফেলবো। এই সব বেলা বাড়ছে বাবা, বেলা বাড়ছে, তাড়াতাড়ি কর। তোর বৌদি আবার ইলিশ মাছের পাতুরি রান্না করে রেখেছে, ভালো করে খেয়ে দিয়ে একটু জমিয়ে ভাত ঘুম দিতে হবে। এর উপরটাই শোয়া, ওই টায়াসের উপরটা ভালো করে শোয়া। হ্যালো, হ্যালো, সিধু। কাকে ফোন করছিলে ডার্লিং? কি এসপি সাহেবকে? বেশ বেশ বেশ, আমি তোমার ফোনের সুইচটাকে অফ করে দিই। এইবারে আমি আমার শয়তানির সুইচটাকে ভালো করে ধর, ভালো ধর, তারপর যা বলে আমি করছি। ধর ধর ধর। আমি তাহলে এখন কি করবো স্যার? দূর বাবা, আপনি মাঝে একটা কথা। আরে বাবা, রেপ বলুন, ধর্ষণ বলুন, এগুলো পবিত্র কাজ।
এই সময় ঠাকুর দেবতার নাম করতে হয়, পুজো অর্চনা করতে হয়। আপনি কিছু একটা করুন। বলছি, মায়ের পায়ের চোবা হয়ে ওঠে না ফুটে মন গানটা বেজায় মনে পড়ছে স্যার। এখন গাইবো স্যার। গাইবে বলছি, তুমি মায়ের গান করো, আর আমি সারা মাস আপনাকে কলম স্যার, ওই মায়ের পায়ের চোবা হয়ে ওঠে না ফুটে মন, মায়ের পায়ের চোবা হয়ে ওঠে না ফুটে মন, ওই মায়ের পায়ের চোবা হয়ে ওঠে না ফুটে মন, মায়ের পায়ের চোবা হয়ে ওঠে না ফুটে মন, মায়ের পায়ের চোবা হয়ে ওঠে না ফুটে মন, মায়ের পায়ের চোবা হয়ে একেবারে খেলে গেছে স্যার। কেমন লাগলো স্যার? কোনটা? আমার গানটা স্যার, মানে ইয়েটা খুব ভালো, খুব ভালো। গরম, মিষ্টি। এসব বল। আরে যা, বাজার থেকে 5-10 কেজি হলদিরামের লাড্ডু নিয়ে আয়, যা, সবাইকে খাওয়া, মিষ্টি মুখ করা। আরে বাবা, জানিস দেখিস নি ওই ভোটের সময় নেতা নেত্রীরা জিতলে সাফল্য পেলে কিরকম মানুষকে মিষ্টি খাওয়ায়? আর এক কাজ করবি, পারলে ওই আসার সময় 1 বস্তা আবির নিয়ে আসবি, আর ওই 2-4টে ব্যান্ড পার্টি ঠিক করবি। একটা মাইক টাইক ঠিক করে তুই পাড়ার ছেলেগুলোকে দিবি। তারপর দেখবি কালকে সকালে সব সালা 180 ডিগ্রি ঘুরে গিয়ে তোদের এই বিলাসটাকে ভগবান বানিয়ে ফেলেছে রে। আসল এক কাজ কর, ওই টুকুরে যা, ওই জামা কাপড় যেগুলো খুলেছি ওগুলো সব পেট্রোল চালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দে। হ্যাঁ। এই যে ভগবানপুরের জনগণ, কান খুলে শোনা রাখো, যে শালা একে কাপড় দেবে, 1 ফোঁটা জল দেবে, 1 ফোঁটা সহানুভূতি দেখাবে, তার বাড়ির মেয়ে বলতে আমি এইভাবে রাস্তায় ফেলে মারবো। একটা কথা কান খুলে শুনে রাখবে, ঠিক সময় ডাক্তার দেখালে কেউ পিস্তল তোলা যায়, কিন্তু আমার বিষ তোলা যাবে না। এই জন্মের ছবলের দাগ আগামী জন্মেও থাকবে। মানুষগুলো কিরকম রোবটের, তাই না স্যার? হ্যাঁ, আপনিও জানেন তো সব। কালকে বাড়িতে এসে টাকাটা নিয়ে যাবেন। আসুন। এই মানে স্যার, আরে তোতলাবেন না, তোতলাবেন না। আরে টাকা বেশি পাবেন। বাবু আরে ফুলকি তো আর 5টা মেয়ের মতো নয়। গরম, তুলতুলে, মিষ্টি। একেবারে বিলেত ফেরত বিদেশি। তাই তো আমিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে হাত কুচলাচ্ছিলাম স্যার। বলছিলাম স্যার, আমি একটু প্রসাদ পাবো না স্যার? আরে পাবেন, পাবেন, কেন পাবেন না? আরে 2 দিন পর তো একে এটা করেই খেতে হবে। তারপর যত খুশি আপনি খাচ্ছি ফুর্তি করবেন। আমার ঢালাও পারমিশন থাকবে। এই ডার্লিং এসেছো, যাও তো, চলো 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 চলো। গলাটা শুকিয়ে গেছে গো। আপনি ফুলকির এত বড় কথা করলেন? আমি ফোন করে ডাকলে তুমি, চোখে কাপড় বাঁধলে তুমি, আবার আমাকে জল খাওয়াচ্ছ তুমি। এরপরে বলছি আমি ক্ষতি করেছি। আরে বুঝলেন তো স্যার বাবু, আজকালকার যুগে সব মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। একেবারে স্যার। আর সোনিয়া গান্ধী বিরোধী স্মৃতি ইরানি, আর আমাদের দিদি মমতার বিরোধী মীনাক্ষী, হ্যাঁ। আর এই ফুলকির বিরোধী অপরাজিতা। একদম স্যার। যে জীবন অপরাজিতা 14 ছেলে বাংলাদেশে বিক্রি করে দেবো। ডার্লিং, এসো। আমি গাড়িতে অপেক্ষা করছি। আমিও একটু চলি স্যার। তোর কারণেই রাখবেন স্যার। তবে তবে কোনো চিন্তা করবি না স্যার, আমি হ্যান্ডকাপ নিয়ে কোনোদিন আসবো না স্যার। একেবারে ফাঁকা মানি ব্যাগ নিয়ে আসবো স্যার। হ্যাঁ, চলি স্যার। আহারে,
লজ্জাতে কেমন গুটিয়ে গেছি দেখো। চিন্তা করো না, সুস্থ হয়ে উঠো, আর আমি আছি। কি খারাপ লাগছে? গালটাও দিতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, লাগো খারাপ, চুপ করে বসে থাকো। আর যদি বেশি খারাপ লাগে তাহলে একবারে যাত্রা মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে দেবে। আজকে ভারতবর্ষের প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টায় এই দেশে, এই ভারতবর্ষে, এই রাজ্যে এরকম অজস্র ভর্তি রাস্তায় রেপোতে হচ্ছে, রাস্তায় পড়ে মার খেতে হচ্ছে। তখন খারাপ লাগছে না? খবর নিয়ে দেখুন, আজও ভারতবর্ষে একটা 72 বছরের বৃদ্ধাকে ধর্ষিতা হতে হয়। আজও এই ভারতবর্ষে একটা 7.5 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষিতা হতে হয়। আজও এই ভারতবর্ষে একটা মায়ের পেটের মাকে, একটা কন্যা সন্তানকে পৃথিবীর আলো দেখার আগে মেরে ফেলা হয়। তখন তো খারাপ লাগে না? যত খারাপ লাগে যাত্রা মঞ্চে যায় না? অনেক খারাপ যদি লেগে থাকে তাহলে খারাপ আরো অবস্থা তৈরি করুন। তবে যাত্রা মঞ্চের বিলাস বর্মনের বিরুদ্ধে নয়, এই ভারতবর্ষে যে সমস্ত বিলাস বর্মনেরা মাথা চিনিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য প্রতিবাদের ভাষাটা বেরিয়ে আসুক। হাতটা হাতে রাখুন, তারপরে লড়াই করুন, অত্যাচার করুন, প্রতিবাদ করুন। তাহলে দেখবেন এই ভারতবর্ষের একদিন বিলাস বর্মনহীন ভারতবর্ষে পরিণত হবে। আর ফুলকিদেরকে অত্যাচারিত হতে হবে না, করতে হবে না। আর তা না হলে বিলাস বর্মনেরা আজকে রাস্তায় ফুলকি উপরে চড়া হয়েছি, কালকে সারা তোমার ঘরেও ঢুকে যাব। ফুলকি, তুই প্রতিবাদ করতে গিয়েছিলি, কি হলো? তুই ঘরের মধ্যে চড় মেরে আমার সম্মান নষ্ট করেছিলি, আর আমি এই ভাটকলায় সবার সামনে তোর সম্মান নষ্ট করে দিলাম। কাল থেকে এই গ্রামে তোর কোনো বাবা নেই, কোনো দাদা নেই, কোনো কাকা নেই, কোনো মামা নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নেই। কাল থেকে এই গ্রামের সবাই তোর নাগর, নাগর। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কাল থেকে তোর শরীরের পাবলিসিটি করবে, তোকে দেখলে সিটি মারবে রে, সিটি। চলে ও হ্যাঁ, জানি তুই হয়তো কাল সকালে লজ্জায় ঘৃণায় গ্রাম ছাড়বি, কিন্তু মনে করে ভাই ফোটার দিন না রাখি পূর্ণিমার দিন একবার আসিস। হে আমার ছোট বড় আগরে ছোট ছোট বড় ছোট। দেখো ক্ষুদিরাম, দেখো নেতাজি সুভাষ বোস, দেখো মাস্টার দাস সূত্র সেন, দেখো দেখো। কি তোমরা চিনতে পারছো? চিনতে পারছো তোমাদের এই দলিত ধরিত্রীকে? চিনতে পারছো না তাই না? কিন্তু আমি আমি ঠিক চিনতে পেরেছি, তাই তো নগ্ন ধরিত্রীর শরীরে জড়িয়ে দিলাম। স্বাধীনতা, বিদেশি স্বৈরাচারী ধরিত্রীর শরীরে লেপে দিচ্ছে কলঙ্কের কালি। তবু তবু সারা রেখে আসবি না? বাড়ি করে চুরি করে আর নির্লজ্জের মতন করে বলি না যে তোরা স্বাধীন স্বাধীন। আর এই স্বাধীনতা দিবসে মাইক বাজিয়ে গান বাজাস না। কেন
থেকে যে রক্ত বেরোচ্ছে সেই রক্ত দিয়ে নাকি তোর সভ্যতার মানি, তারপরে চিৎকার করে বলো আমি আমি মানি না কখনো মানি, আমি ফোরা করি ফোরা, আমি কার পেলো ভাসমান মাই। শান্ত হও সজলদা, শান্ত হও তুমি। কাকে শান্ত হতে বলছো তুমি? জোয়ারের সময় সমুদ্রকে বলছো শান্ত হতে, সজলদা, তুষারপাতের সময় পাহাড়কে বলছো শান্ত হতে। সজল তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন জোয়ারের সমুদ্র, তুষারপাতের পাহাড়, ভূমিকম্পের পৃথিবীর জল। ইচ্ছে করছে গোটা গ্রামকে লণ্ডভণ্ড করতে দে। ইচ্ছে করছে নিজেকে ধিক্কার জানাতে। ইচ্ছে করছে শহরের বাচ্চা বিলাস ভ্রমণের গোলা টিপে খুন করতে। না, না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? ফুলকির স্থির হয়ে যাও চোখ দুটো দেখার পর। কোন নীতি কথা আর কোন আদর্শ কথা মানায় না মৌসুমী। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে ফুলকে কি হবে? আমি সেই জন্য তো শান্ত হতে পারছি না মৌসুমী। আমি মানছি বিলাস বর্মন এমন কিছু অন্যায় করেছে যার কোনো ক্ষমা নেই, কিন্তু তাই বলে তুমি আইনকে নিজের হাতে তুলে নিয়ে বাকি জীবনটা ওই ছেটে কাটাবে? তাহলে তোমার মন ফুলকির কি হবে একবার ভেবে দেখেছো? কিন্তু আমি জানতে পারছি না মৌসুমী, একটা অপরাধ বোধ আমাকে পুরে পুরে খাচ্ছে। ফুলকির অবস্থার জন্য আমি নেই জানো, ফুলকির অবস্থার জন্য আমি যাই। ও আমাকে বিলাস ভ্রমণকে চাকরিটা করতে মানা করছে। আমি শুনি না ওর কথা। আমি যদি সেদিন ওর কথা শুনতাম তাহলে হয়তো আজ এই দিনটা আমার চোখের সামনে আসতো না। এখন আমি ফুলকির সামনে মুখ নিয়ে কেমন করে দাঁড়াবো তুমি আমাকে বলতে পারো মৌসুমী? সজদা তুমি একটু শক্ত হও আর ফুলকির হাতে হাত বাড়িয়ে দাও। কিন্তু আমার যে সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল মৌসুমী। আমি এখন এমন একজন হতভাগ্য দাদা যে তীরে এসেও তরিকে ঘাটে ফেরাতে পারলাম না আমার ছোট্ট বোনটাকে সম্প্রদান করতে। সেদিন আমি তোমাকে বারণ করেছিলাম সজল, সেদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে এইভাবেই তোমার থাকতে হতো না। একটা কথা মনে রেখো, এরোপ্লেনে চড়ে কখনো ঘাসের মর্ম বোঝা যায় না। ঘাসের মর্ম তারাই বোঝে যারা সকালবেলা খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটেছে, আর তুমি তো এরোপ্লেনে চড়ে ঘাসের মর্ম বুঝতে চেয়েছিলে। বৌদি, বিচুটি পাতাও সবুজ, ঘাসও সবুজ, সব সবুজ যেমন ঘাস হয় না, তেমন মানুষের মধ্যে দেখতে মানুষ হলেও কিন্তু মানুষ হয় না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমরা সমস্ত মানুষ না, ওই বিশাল গর্বকে চিনতে ভুল করেছি। তোরা ভুল করলেও আমি কিন্তু ভুল করিনি। আর তাই তো খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমি থানায় গিয়ে ওই বিলাস বর্মনের নামে এফআইআরটা করে এসেছি। ওই শয়তানটা টাকা দিয়ে থানা কিনে রেখেছে, ওই ব্যাপারে কোনো স্টেপে নেবে না। জানি, তবু আইনি পথে চলতে হবে। এরপর যদি তুষারবাবু স্টেপ না নেন তাহলে আমরা এসপির কাছে যেতে বাধ্য হব। বৌদি, তুমি যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠিয়ে দিতে চাইছো সে কিন্তু তোমার স্বামী। তুমি পারবে কি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে স্বামীকে কাঠ ঘোড়াতে দাঁড় করাতে? শাখা সিঁদুরের দায়িত্ব পালন করতে গিয়ে থেমে যাবে না তো তোমার প্রতিবাদ? রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? বৌদি, নিজের সন্তানকে চিতায় তুলে মুখাগ্নি করেছিল। এই দেশের সমস্ত মানুষ তার সন্তান, তাই আজও সে বাপের কর্তব্য পালন করবে। তাই বলছি, ফুলকি আমার সন্তানের মতো, তোরাও আমার সন্তানের মতো। তাই বিলাস বর্মনের স্ত্রী প্রতিবাদ করা ভুলে গেলেও তোদের মা কিন্তু প্রতিবাদ করা ছাড়বে না। কারণ স্ত্রী বাড়িয়ে দেয় ছায়া আর মা বাড়িয়ে দেয় মায়া। তাই একজন স্ত্রীর কাছে যেটা কর্তব্য একজন মায়ের কাছে সেটা দায়িত্ব। তাই সে
সিঁদুরের কর্তব্য চেয়ে আইন তোদের ঋণ যে অনেক বেশি। শোন সজল, শোন মৌসুমী, আজ থেকে এই ভগবানপুরের সমস্ত যুব সম্প্রদায়কে জাগাতে হবে। ওরা অসহায়তার আফিম খেয়ে ওরা হচ্ছে, ওদের মেরুদণ্ডগুলো বেঁকে গেছে। ফুলকি এই গায়ের ভালো করতে গিয়ে ওর সম্মান হারিয়েছে, এই গায়ের মানুষকেই ওর সম্মান ফিরিয়ে দিতে হবে। আমি চললাম এই গায়ের মানুষকে জাগাতে। না না আমরা জাগলেও এই গ্রামের মানুষটি জাগবে না। এই ভগবানপুরের মানুষটা এখন বেরুয়া হয়ে গেছে, বেরুয়া। এই আত্মার মাঝে এত এত মানুষ থাকতেও একটা মানুষ দেখি না। আমি এসেছিলাম মৌসুমী, কিন্তু পারিনি। আমার লোক, আমার স্বার্থ, আমার সুখের আশা, আমার হাত পা গুলো বেঁধে রেখেছিল। ওই বিরাট বর্মন আমাকে চাষ করার জন্য জমি দিয়েছিল বলে ওই জমি হারানোর ভয়ে আমি অন্ধ বসে আমি ভুল করেছি সজল, আমাকে ধরা ক্ষমা করে। আমার কথা দিচ্ছি, আমি আমার পরিস্থিতি করবো। লড়াই করবো হয়, লড়াই। লড়াই নয়, লড়াই। এই লড়াইয়ে একটা বর্তমান, এই লড়াইয়ে আমি কাল থেকে গ্রামের প্রতিটি ঘরে যাব, সবাইকে হাত জোড় করে বলবো, তোমরা এবার জাগাও, তোমাদের জাগার সময় হয়েছে। তোমরা যদি না জাগো তাহলে আমার মতো তোমাদের কষ্টে আছে। শান্ত হও সজল, মোছো চোখের জল। শোনো, ওই বিলাস বর্মনের অট্টালিকা ধ্বংসের জাল কাল থেকেই গোনা শুরু করতে হবে। আর এই যুদ্ধে আমাদের নেতৃত্ব দেবে ফুলকি। তাই সবার আগে ফুলকিকে জাগাতে হবে। ফুলকির মনের মধ্যে জ্বালা আগুনটাকে উস্কে দিতে হবে। আর ওকে যুদ্ধের পোশাক পরিয়ে সাজিয়ে তুলতে হবে অসুর দলনী দেবী দুর্গার সাজে। উড়িয়ে দে রে সর্বহারা, উড়িয়ে দে রে সর্বহারা, আত্মনিশান উড়িয়ে দে। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তো
কাকা বাবু কৌরবদের সভায় লাঞ্ছিত হবার পর দ্রৌপদী কিন্তু চোখের জল ফেলেনি রে মা, বরং সে প্রতিজ্ঞা করেছিল যতদিন পর্যন্ত না কৌরবদের ছাড়তে হচ্ছে ততদিন সে চোখে জল ফেলবে না, সে অন্যায় মেনে নেবে না। তোকেও যে প্রতিজ্ঞা করতে হবে রে মা, তোকেও যে সেই প্রতিজ্ঞা করতে হবে। কাকা বাবু আমি পারবো না। কাকা বাবু আমার জীবন কাটার হিসেব করেছে সব গর্বিত হয়ে গেছে। আজ মনে হচ্ছে কাদের জন্য ওই মাঠে আমি লড়াই করতে ভেবেছিলাম। ওই শয়তান বিলাস বর্মন আমাকে যত কষ্ট না দিয়েছে তার চেয়ে অনেক বেশি কষ্ট দিয়েছে এই গ্রামের মানুষগুলো। এই গ্রামের মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একটা সভ্যতার ধ্বংস। ওদের কোনো দোষ নেই রে মা, প্রাণের ভয়ে ওরা বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে ওদের শ্রদ্ধা। কিন্তু ওরা ভয় পায় বলেই তো ওই শয়তানগুলো ভয় দেখাতে সাহস পায়। কিন্তু এই কথা ওরা জানলেও মুখে কিছু বলতে পারছে না ফুলকি। তার কারণ 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 এই বিলাস বর্মনের কাছে গ্রামের সিং বাবা চাষির জমি বন্ধক রাখা আছে, তাই জমি হারাবার কথা ওরা কিছু বলতে চাইছে না। কিন্তু এবার সকলে বলবে, একবার তুই হুঙ্কার ছাড় মা, দেখবি প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতে পারবে একটু। যা হবার তো তা হয়ে গেছে। আমি চাই না ফুলকির আবার নতুন করে কোনো ক্ষতি হোক। এসব কি বলছিস সিদ্ধার্থ? ঠিকই বলছি বাবা, আমি ওকে প্রথম দিনেই বারণ করেছিলাম এই ঝামেলাতে না যেতে, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। তুমি তো জানো অন্যায় আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু ন্যায়ের লড়াই করতে গিয়ে তুমি কি আমার কথা একটু ভাববে না ফুলকি? আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি ফুলকি, তাই আমি চাই চাও সিদ্ধার্থ তুমি? এই ঘটনাটাকে দুর্ঘটনা মনে করে ভুলে যেতে। বাবা, আমি আজ এই ফুলকিকে নিয়ে কলকাতায় চলে যাব। ফুলকি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি পারবো ভাড়া বাড়িতে থেকেও সুখে শান্তিতে সংসার করতে। কিন্তু আমার পক্ষে যে সেটা কিছুতেই সম্ভব নয় সিদ্ধার্থ। ফুলকি, দাদা বাবু দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি সত্যি আপনাদের ভীষণ ভালোবাসি। তাই তো কাকা বাবু বিশ্বাস করুন, আমি চাই না কেউ আপনার দিকে আঙুল তুলে পড়ো। ওই যাচ্ছে একটা দর্শিতা মেয়ের শ্বশুর মশাই, আমি চাই না যে কেউ সিদ্ধার্থের দিকে আঙুল তুলে পড়ো। ওই যাচ্ছে একটা দর্শিতা মেয়ের স্বামী। ফুলকি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এ বিয়ে আমি করবো না। তুই কি পাগল হয়ে গেছিস রে মা? তোকে বৌমা করে পাকাপাকি ভাবে এই বাড়িতে আনবো বলে আমি যে সব আয়োজন শেষ করে ফেলেছি রে আপনার মা। আয়োজন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি যে শেষ হয়ে গেছি কাকা বাবু। তুমি বললো তুমি শেষ হয়ে গেছো? তোমার কিচ্ছু হয়নি ফুলকি, তোমার কিচ্ছু হয়নি। দেখবে সব ঠিক হয়ে যাবে। প্লিজ দয়া করে তুমি তোমার সিদ্ধান্তটা বদলে ফেলো ফুলকি। সান্ত্বনা দিচ্ছ সিদ্ধার্থ, কিন্তু আমার জীবনের ছন্দে যে একটা হাইপেন পড়ে গেছে সিদ্ধার্থ। আমার চরিত্রের উপর পড়ে গেছে একটা মস্ত বড় দাড়ি। তোমরা ভালোবেসে আমার মাথায় মাত্রা দিতে চাইলে কি হবে? আমার জীবনটা যে একটা জিজ্ঞাসা চিহ্ন। তাই তো এই জীবনে ক্ষমা সেবিকারের কোনো দাম নেই। আমি জানি স্বপ্নে দেখা চারবাতিটা যে তুমি নিজের হাতে জ্বালিয়েছিল, সেই চারবাতিটা নিভে গেলে তোমার খুব কষ্ট হবে। আমি জানি ঝড়ে পড়ে যাওয়া ওই গাছের গোড়ার মতো তুমি ভেঙে পড়বে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার স্বার্থপরের মতো নিজের ভালোর জন্য তোমার সর্বনাশ করতে পারবো না। আমি শুধু অপেক্ষা করবো দিন বদলের জন্য। আমিও তাই চাই রে মা, আমিও তাই চাই। এ শয়তানটা তোর এত বড় ক্ষতি করেছে, আমি চাই তুই নিজের হাতে তাকে শাস্তি দে। এসেই তো পড়েছেন, তাই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কেন এসেছেন এখানে? মজা দেখছে। উত্তেজিত হবে না সঞ্জীব বাবু, আসলে ব্যাপারটা কি জানেন? আসলে
আসলে ব্যাপারটা হলো তিস্তা দেবী থানায় একটা এফআইআর করেছেন এই বিলাস বর্মনের নামে। উনি নাকি ফুলকি নামে কোনো একটা মেয়েকে রেপ করেছেন। তো বলছিলাম কি এখানে ফুলকিকে আপনার কি ভুলতে আবার রোগ আছে দারোগা বাবু? তা একটু আছে। তাহলে ইমিডিয়েট আপনি ডাক্তার দেখান, নইলে কোনোদিন স্ত্রীর বদলে মেয়ের সঙ্গে ডাক্তারি ফেলবেন। মানে যেটা জিজ্ঞাসা করছি সেটাই বলুন। ব্যাপারটা নিয়ে আমাকে তো একটু ইনভেস্টিগেশন করতে হবে। তা আপনি কি ফুলকি? আচ্ছা বলুন তো ফুলকি দেবী, বিলাস বাবু যখন আপনার গায়ে হাত দিয়েছিলেন তখন বিলাস বাবু আপনার কোন কোন জায়গায় হাত দিয়েছিলেন? একটা ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না দেখছেন। রাগ করছে কেন? আচ্ছা আপনি এই তো প্রথম ফুলকি দেবীকে ওই হাটতলা থেকে বাড়িতে নিয়ে এসেছিলেন। তা বলছিলাম কি যখন নিয়ে এলেন তখন তখন ফুলকি দেবী কিছু পড়েছিলেন নাকি একেবারে উত্তেজিত হবেন না, রাগ করবেন না। আরে ডিটেলস না বলে আমি চেষ্টা সাজাবো কি করে? আচ্ছা আপনি বলুন তো সঞ্জীব বাবু, আপনি তো ওনাকে আনার পর প্রথম দেখেছিলেন, তা যখন দেখলেন তখন দেখে আপনার কি মনে হয়েছিল? বলে বিলাস বাবু জোর করেছে নাকি উনি স্বেচ্ছায়? আরে না বললে তদন্ত করবো কি করে? আচ্ছা আপনিই বলুন তো দাদু, আপনি যখন দেখলেন তখন ওনার কোন কোন জায়গায় রক্ত লেগেছিল? অন ডিউটি একজন পুলিশ অফিসারকে চড় মেরে দিলেন দাদু। আর একটা বাজে কথা বললে ঘর থেকে রামদাটা এনে ঘর থেকে মাথাটা আলাদা করে দেব। তখন বুঝবে চাল পুরানো হলো না, হাতে ভারে। ঠিক আছে আমিও দেখো। আর যদি নয়ন, নারায়ণ দারোগা বাবু, এতক্ষণ আপনি প্রশ্ন করছিলেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলাম। এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। দারোগা বাবু, শুনেছি আপনার বাড়িতে একটা অল্প বয়সী মেয়ে আছে। আচ্ছা দারোগা বাবু, আপনার বাড়ির সেই মেয়েটা যদি আমার মতো অবস্থা হতো, যদি প্রকাশ্য দিবালোকে আপনার মেয়েকে কেউ ধর্ষণ করত, তাহলে কি আপনি এই সব প্রশ্নগুলো করতে, যে প্রশ্নগুলো আপনি আমাকে বললেন? আপনি তাহলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করতেন ধর্ষণ করার সময় আসামি আপনার মেয়ের শরীরে কোন কোন জায়গায় হাত দিয়েছিল? আপনি কি আপনার মেয়েকে জিজ্ঞাসা করতেন ধর্ষণ করার পর আপনার মেয়ের শরীরে কোন কোন জায়গা থেকে রক্ত বেরোচ্ছিল? আপনি কি আপনার মেয়েকে জিজ্ঞাসা করতেন আপনার মেয়ে স্বেচ্ছায় গেছিল? আপনার মেয়ের কাছে গেছিল? কষ্ট হচ্ছে নিজের মেয়ের কথা ভেবে, না লজ্জা হচ্ছে? ছি ছি দারোগা বাবু, ছি। কতদিন ওদের চামচাবাজি করবেন? একবার ওকে ভেবেছেন যে শয়তানটা আপনার নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে? সেই শয়তানটা আপনার মতো একটা অফিসারের পেটেও লাথি মারতে পারে? ও ঠিক বলেছে অফিসার। আপনি যে পোশাকটা পরে আছেন এটা দুর্গাপুজো বা ঈদ উপলক্ষে কেনা কোন সাধারণ দোকানের সাধারণ পোশাক নয়, যে যেটা পরে আপনি স্টাইল করবেন। সমাজের বুকে এই পোশাকটার অনেক সম্মান, তাই এই পোশাকটার মর্যাদা ক্ষুণ্ণ হতে কেন দিচ্ছেন অফিসার? সঞ্জীব বাবু দয়া করে এখান থেকে যান স্যার, কোনো তদন্তের প্রয়োজন নেই। আমি চাই না ফুলকিকে নিয়ে আর 5 জন আলোচনা করুক। তদন্তের নামে প্রহসন আপনি বন্ধ করুন স্যার। সিদ্ধার্থ, পার্টি অফিসে বসে অনেক বড় বড় নেতাই অনেক বড় বড় লেকচার দিতে পারে, কিন্তু রোদে পুড়ে জলে ভিজে মাঠে নেমে নেতা হওয়াটা যে কতটা কঠিন সেটা একমাত্র যারা করে তারাই জানে। Anyway,
আজ আমি চলি। আজ তোমাদের দিন তোমরা বললে, বলে যেদিন আমার দিন আসবে, আমার দিন, সেদিন আমি বলবো। আজ চলে। অনেক হয়েছে ফুলকি, অনেক হয়েছে, আর নয়। আর পুলিশ বাড়ি বয়েছে, অপমান করছে, আর 5 জন গ্রামের মজা দেখার জন্য আসবে। চলো তার আগে আমরা কলকাতায় চলে যাই। ওই শয়তান বিলাস বর্মনকে যতদিন আমি নিজের হাতে শাস্তি দিতে না পারবো, কলকাতা কেন এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। এই তো মা দুর্গার মতন কথা। অসুর নিধন্য শুরু হবে। এই শাশুর বধ করতে যাবে। এই তো আসো উঠা দুর্গা। এই যুদ্ধে মরে গেল, মরে যাবি। ও মায়ের মৃতদেহ আমি দেখেছি। আর মায়ের মৃতদেহ না হয় আমি দেখবো। দাদা, তবু আমি একটু কাঁদবো না। তবে যদি বেঁচে থাকিস, তবে জিতে ফিরিস। আমি তোর কপালে বিজয় তিলক দেখতে চাই রে, বিজয় তিলক, বিজয় তিলক। কাকা বাবু আপনি খুশি হয়েছেন তো? খুব খুশি রে মা, খুব খুশি। দেখছিস না আমার দু চোখ দিয়ে কেমন খুশির কান্না বেরিয়ে আসছে। সবার তো সব স্বপ্ন পূরণ হয়নি রে মা। আমিও জানবো এবারই ঝাড়বাজি জানার স্বপ্নটা আমার সার্থক হয়নি। তবু তো তুই জিতবি রে মা, তুই জিতবি। আর আমি তাতেই খুশি রে মা, আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি রে মা, আমি তাতেই। সবাই তোমাকে সাপোর্ট করে গেল ফুলকি, আমার কথা কেউ ভাবলো না। আর ভাববেই কেন? আমি কে? অমন করে বলছো কেন? তোমাকে কেউ না বুঝলে আমি তো বুঝি। তাহলে কেন ভবিষ্যৎ গড়ার যে স্বপ্নটা আমি দেখেছি তাকে দুঃস্বপ্নে পরিণত করতে চাইছো? কারণ বাসি ফুলে যে দেবতার পূজা হয় না। এ তোমার ভুল ধারণা ফুলকি। বিশ্বাস করো ফুলকি, আমি তোমার এই বর্তমানটাকে চাই, অতীতটাকে নয়। সবাই ভাবছে আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাবছিস। আজ স্বীকার করছে ফুলকি, হ্যাঁ ভাবছি ভাবছি, আমি স্বার্থপরের মতো নিজের কথাই ভাবছি। কারণ আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি ফুলকি। আমি তাই আজ যে লড়াইটা তুমি করতে যাচ্ছ, তাতে যদি তোমার কোনো বিপদ হয়ে যায়, তাহলে আমি ঠিক থাকতে পারবো না ফুলকি, ঠিক থাকতে পারবো না। আমি জানি সিদ্ধার্থ, জানি। তাহলে জানোই যদি, তাহলে মানছো না কেন? কেন সব ভুলে আমার বুকে আসছো না? পাগলামি করো না সিদ্ধার্থ, পাগলামি করো না। তোমার ভালোবাসা পাওয়ার আছে কোনো যোগ্যতাই আমার নেই, তাই বলতে বাধ্য করছি। জানি তোমার কষ্ট হবে, অনেক কাঁদবে তুমি, তবুও একথা বলার ছাড়া আমার আর কোনো উপায় নেই। যদি পারো আমাকে 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 তুমি ভুলে যাও সিদ্ধার্থ। কিছু হলো না, কেউ কাউকে ছুটে পেল না, বড় রাস্তা মাঝে দাঁড়িয়ে পথে হারিয়ে হারিয়ে এরকম কিছু হলো না, কেউ কাউকে কাছে পেল না, বোকা কান্না মাঝে দাঁড়িয়ে পথ হারিয়ে হারিয়ে হারিয়ে। এবার ওই ফুলকির হাতে হাত মিলিয়ে এবার পাপের বোঝাটা আমি একটু কমাতে চাই। বুঝতে পারছি, কিন্তু ওই সাগরে পৌঁছতে গেলে আগে যে খালটা পার হতে হবে।
কোথাও নয়, আমি হচ্ছি নকল হনুমান। আসল হনুমান রামের জন্য জীবন দিতে রাজি ছিল, আর এই নকল হনুমান সীতার জন্য জীবন দিতে রাজি আছে। আপনি তো বেশ ভারী মজার মানুষ। তা আপনার সীতাটি কে? ফুলকি দিদিমণি, আগের দিন আপনার এই করা পড়বে, ফুলকি দিদিমণির এই সর্বনষ্ট হলো, তাই আজকে ওনাকে এক রাস্তা দিনই সঙ্গে আমি এসেছি। সেই দিনের জন্য সত্যিই আমি খুব অনুতপ্ত। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবনটাকে বাঁচাতে পারলাম না, ওই বিলাস বর্মণের জন্যই। ওই ড্রাইভারের কথা আর বলবেন না তো, আমিও টক্কা টক্কা আছি, একবার সুযোগটা পাই না, সারা হাঁকা মোটাটা বন্ধ করে দেবো না। আমিও তো তাই চাই, ওই শয়তানটা আমাকেও। আপনারও? আচ্ছা, এটা ছাড়া তো কাজ নেই। আচ্ছা বলুন, এখানে ফুলকি দিদিমণিকে কি জন্য ডেকেছিলেন? একটা অতীতের ইতিহাস জানাবো বলে। কি সেই ইতিহাস? ফুলকি আর সজলবাবু কেউই জানি না যে আজ থেকে 20 বছর আগে খাবারের মধ্যে বিষ মিশিয়ে ওর মা বাবাকে খুন করেছে ওই বিলাস বর্মণ। না না হ্যাঁ ফুলকি, তখন তুমি খুব ছোট ছিলে, তাই হয়তো তোমার সে কথা মনে নেই, কিন্তু আমি বলছি এই জন্য তাই হচ্ছে ওই বিলাস বর্মণ। কিন্তু এই কথা আপনি এতদিন বলেননি কেন? বলতে পারিনি ওই বিলাস বর্মণের ভয়ে, কারণ এতদিন আমায় খুন করবার ভয় দেখিয়ে আমায় থামিয়ে রেখেছিল। তাহলে আজই বা বললেন কেন? পারলাম না ফুলকি, তুমি বিশ্বাস করো নিজের বিবেকের কাছে আজ আমি হেরে গেছি। ওই বিলাস বর্মণ আমাকে দিনের পর দিন কাঠের পুতুলের মতো নাচিয়ে গেছে, কিন্তু তোমার মধ্যে একটা নিষ্কাম মেয়ে এত বড় সর্বনাশ করেছে দেখে আর আমি নিজেকে চুপ করে ধরে রাখতে পারলাম না। দাদা, এই দাদা, শুনলি তো দাদা, দেখলি তো ওই ওই তোর দেবতা বিরাট বর্মণ কত বড় দেবতা। আমি ভুল করেছি, কিন্তু এই হতভাগ্যটা আমাকে ক্ষমা করবে। সজল লাগে তুমি ক্ষমা করে দাও ফুলকি দিদিমণি, কিন্তু ভুলে ওই শয়তানটাকে ক্ষমা করো না। চিন্তা করি হে বসন্ত, ওই শয়তানটাকে আমি ছাড়বো না। না, শয়তান বিরাট বর্মণ আমার শিকার, ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। শুধু তাই নয়, ওই শয়তানটা অধিকারী বাবুকে নিজের হাতে খুন করেছে, তার সমস্ত প্রমাণ আছে আমার কাছে। ওই আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে ওই বিলাস বর্মণের বিরুদ্ধে সাক্ষী দেবো আমি। পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে, পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে। শয়তান বিরাট বর্মণ, এতদিন তুমি বৃষ্টি দেখেছো, আজ তুমি বন্যা দেখবে, বন্যা। তোমার এমন একজনকে চাই যাকে বিলাস বর্মণ চেনে না। তোকে সত্যি বিলাস বর্মণ চেনে না? রবীন্দ্রনাথ থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে সচিন তেন্ডুলকর, তুমি যার ছদ্মবেশ বলবে আমি তার এই ছদ্মবেশ ধরে পৌঁছে যাবো ওই হারামির কাছে। আর ছদ্মবেশে নয়, তুই যাবি সাধারণ ভাবে। কবে যাব? কবে যাবি? কাল। রবিবার ও বাড়িতেও থাকবে না। জানি থাকবে বাগান বাড়িতে, আর সেই বাগান বাড়ির ঠিকানা দেবো আমি। শয়তান বিরাট বর্মণ, এতদিন তুমি হাতে ধানে শীষ না লোককে রূপ দেখেছো, এবার তুমি হাতে ধর্ম না খালি রূপ দেবে। হাতে তুমি নারীর দেহ নিয়ে ছুটে দিয়েছো, তোমার শরীর থেকে সেই হাত আমি কেটে বাদ দিয়ে দেবো। তুমি আমার মা বাবার বিশ্বাস নিয়ে ছিঁড়ে দিয়েছো, তোমার যে বিশ্বাসে আমি আমি চমল মারবো, চমল। ভবিষ্যতের হরিয়ানে নৈরাজ্যের সম্রাট বিলাস বর্মণকে আমি বলি দেব, আর সেই রক্তে হৃদয় বিলোপ করে আমি যাবো দাদার কাছে। আমি প্রতিষ্ঠিতে দেখতে পাচ্ছি অসুর নিধন যজ্ঞ। ওই নদীতে মহাশক্তি ধরে অনুগে বৌমারি রতনস্থানে নারায়ণী বস্তুতে ওই দুর্গম দিবান সন্ধিকরি প্রবল প্রিয়াম সর্বলোকপদে কৃষ্ণ প্রণমাম সদা শিবাম মঙ্গলাং শোভনাং দুর্গাং নিষ্কলাং শরণাং প্রণাম বিদ্যেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহং রুদ্রচণ্ডে প্রচণ্ডাসি প্রচণ্ড বলসারিণী রক্তমাং সর্বতোদেবী বিশ্বধরি নমস্তুতে ভূমত্তারে দুর্গে তং সর্বসুর নিবারিণী ধর্মার্থ ভক্তরে দেবী নিত্যমন্ত্রে পরমা ভব সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ধরণী ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে
সর্বশক্তি সমন্বিতে ভয়প্রদায়িন দেবী দুর্গে দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কুমারিণী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালী কৃপা কুমারিণী সর্বমঙ্গলা দেবী গৌরী নারায়ণী নমস্তুতে নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমো নমো প্রকৃতৈ বন্দৈ নিয়তা প্রদাস্পদামি या देवी सर्वभूतेषु विष्णुमायिति संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु रुद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु मंत्रिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो অভয়া শক্তি তুমি যাও প্রথমে যতই ত্রিশূল হাতে মহিষাসুর বধ মহিষাসুর মর্দিনী সেজে ধিক ধিক করে নাচ করো না কেন, যতই তুমি দুর্গের সবচেয়ে উঁচু জায়গাটায় আমার মৃত্যু ঘণ্টায় ঝুলিয়ে রাখো না কেন ডার্লিং, এই ভগবানপুরে শুধু আমি থাকবো রে আমি। আমিও তো সেই কথাটাই বলছিলাম স্যার, কিন্তু লোকে শুনছে কই। কি? আরে কে তুমি? আমি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন স্যার? আমি সুভাষচন্দ্র বসু নই, তাহলে কে? রামকৃষ্ণের নাম শুনেছেন স্যার? রাম? হ্যাঁ শুনেছি। আমি রামকৃষ্ণ নই। তাহলে তুমি কে? প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? না শুনেছি। আগে ওইটাই আমি। এই অধমের নাম প্রশান্ত ভট্টাচার্য। বাবা সেটা তো বুঝলাম, কিন্তু এখানে কি চাই? আপনার পেছন। ওর বাবা, কথাটাকে কমপ্লিট করতে যাবে তো স্যার। আপনার পেছন পেছন ঘুরতে চাই মানে একটা কাজ চাই। ঠিক আছে কাজ চাই, ঠিক আছে, কিন্তু তোমাকে বাবা আমার কাছে পাঠিয়েছে কি? মাতঙ্গিনী হাজরা। কে? না স্যার, না স্যার, ভুল হয়ে গেছে। আমাকে আপনার কাছে পাঠিয়েছে রানী এলিজাবেথ। মার ভোটে অ্যাকশন। না স্যার, স্যার, চ্যানেল করে দেখে বল। আবার ভুল হয়ে গেছে। আমার সন্ধানে ভালো ভালো মহিলা আছে স্যার, লাগলে বলবেন। আগে বলবি তো। প্রশান্ত, বাবা তুই চা খাবি? এই খা না, জল ঠান্ডা জল, এই কোল্ড ড্রিঙ্কস। বলছি কি সব বলছি, তোর সন্ধানে ভালো ভালো মহিলা আছে মানে? আছে, আছে। এই, কিরকম? কেমন লাগবে বলুন না, একটা ডিম ভর্তি আছে, মানে প্রেগনেন্ট বডি, লাগলে বলবেন। দূর হারামি। আমি সাদা বলে বলে ভর্তি করার জন্য মেয়ে ছেলে খুঁজছি, আর এটা আমাকে ডেলিভারি করার জন্য প্রেশার দিচ্ছে। আরে বাবা চলবে না, বলছি অন্য কিছু নেই? ডবল ডেকার বাস আছে স্যার, সেকেন্ড হ্যান্ড, মানে ডিভোর্সিবল। আরে মোটা আরে বাবু চলবে না, লাগলে বলবেন। না লাগবে না, লাগবে না। বলছি খুব করছি কিছু নেই, করছি। আছে আছে আছে, বাংলাদেশের ইলিশ। ইলিশ? পেটি একদম চকচক চকচক করছে, তেল ধকপক 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 করছে। লাগলে বলবেন স্যার। আরে লাগবে, আরে প্রশান্ত লাগবে, রে প্রশান্ত লাগবে, কিছু লাগবে। তা ফের প্রশান্ত বলছি দেখতে কিরকম? 3 ভাগের 1 ভাগ
ভাগ কেটে না, এক ভাগ করি না, আর এক ভাগ নাগি না। ঘুরি বাবারে অসাধারণ কেটরিনার মতো চোখ, করিনার মতো ফিগার, আর নাগিনের মতন আমি যাব সাপুরে খেতে হলে বিশুদ্ধ সাপ নিয়ে খেতে পছন্দ করি। প্রশান্ত, এই প্রশান্ত, কোনো চিন্তা করো না ভাই, টাকার জন্য কোনো চিন্তা করো না। তুমি এক কাজ করো, তুমি ওই বাংলাদেশের রিলিজটাকে নিয়ে আমার বাগান বাড়িতে কালকে রাত্রি 10টার সময় চলে আসবে। টাকার কথা ভাববে না, যত লাগবে দেবো। বাগান বাড়ির ঠিকানাটা ওই তো নবীপুরের 50 টাকা। আরে মনে থাকে জানো ভাই, কালকে ঠিক রাত 10টায়। হ্যাঁ, আরে টাকা যত লাগবে দেবো। চিন্তা করবেন না স্যার, আমি কাল আপনার জন্য একদম জ্যান্ত ইলিশ নিয়ে হাজির হয়ে যাবো আপনার বাগান বাড়িতে। বাহ, 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 বাহ। তবে হ্যাঁ স্যার, সঠিক কিন্তু দাম দিতে হবে, নইলে কিন্তু ইলিশ রানী পরীক্ষা করবে না। আরে ও নিয়ে তুমি ভেবো না, টাকার কথা তোমার বাবার কোনো প্রয়োজন নেই। আরে টাকা পয়সা আমি তোমাকে ঢেলে দেবো। বাংলাদেশে জিনিস তুমি ঠিক টাইম মতো আমার কাছে পৌঁছাবে ভাই। বিলাস বাবু, ও বিলাস বাবু, আমি ডেকে এনেছি। এই ডেকে নিয়েছিস? হ্যাঁ। কোথায়, কোথায়? নিয়ে আয়। বাইরে আছে, বাইরে আরে আছে। ভেতরে নিয়ে আয়। এই ভাই প্রশান্ত, বলছি তুমি ভাই এই দিকে চলে যাও, ঠিক আছে? এইদিকে চলে যাও, আর মনে রাখবে কিন্তু কালকে রাত 10টায়। হ্যাঁ, এসো এসো এসো। ঠিক আছে। ঠিক আছে স্যার, এসো এসো। তাহলে এখন কি খাবেন চিন্তা করুন, ভাপা না পাতুড়ি। আমি এখন কেটে পড়ি। এসো, বল বল, এই না হলে সারা ভাগ্য। ঠিক বলেছেন কাকা বাবু, সত্যি তো আমার দুর্ভাগ্য। আর দুর্ভাগ্য না হলে আমি আপনাদের জন্য এত কিছু করছি, অথচ আপনারা আমাকে চিনতেই পারছেন না। আরে, কি রে সফল, তুই কাকা বাবুকে কিছু বলিসনি? বলার সময় পাইনি, তাই বলা হয়নি। কাকা বাবু আমার উপরে তো রেগে গেছেন কেন? আরে কাকা বাবু শুনেছেন তো, আমি ওই প্রকাশ্য দিবালোকে হাত খোলাতে ফুলকিকে ধর্ষণ করেছি। এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন বিলাস বাবু? আগে পুরো কথাটা শুনুন। ভগবান আপনি বিলাস বাবুর কাছে পাঠিয়েছেন, আর ভগবান আর বিলাস বাবু দুজন তো একই ব্যক্তি, তাই করেন। আপনি বিশ্বাস করুন কাকা বাবু, আমি কিন্তু যা কিছু করেছি, আমি আমার নিজের স্বার্থ রক্ষার জন্য ফুলকির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিনি। আমি যা কিছু করেছি আপনার সম্মানের কথা ভাবে, আপনার জন্য। আমার জন্য কাকা বাবু, ভেবে দেখো 3 মাস পর ইলেকশন, আর ইলেকশন আপনি দাঁড়াচ্ছেন, আর ইলেকশনের আগে যদি আপনার ছেলের সঙ্গে ফুলকির বিয়েটা দিয়ে দেন, তাহলে একটা ধর্ষিতা মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন বলে পাবলিকের কাছে আপনার কিরকম ইমেজ তৈরি হবে। তারপর আপনার ওই ধর্ষিতা বৌমাকে পাশে নিয়ে আপনি বাড়িতে বাড়িতে ভোটের প্রচার করুন, চিপে চিপে ঘুরুন, আরে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিন, দেখবেন বিপক্ষ প্রার্থী আপনার কাছে দাঁড়াতেই পারবে না, যত ভোট আপনার দিকে পড়বে। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ জীবন অন্ধকার করে দিয়ে তুমি আমার ভবিষ্যতের আলো জ্বালাতে চাইছো। হ্যাঁ চাইছি, চাইছি কাকা বাবু, চাইছি, কারণ আপনি বাঁচলে বাপের নাম সেই সারা রামায়ণের যুগ থেকে পড়েছি। আপনার টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। আপনার ছেলে আজকে একটা খবরের কাগজের সাংবাদিক। আপনি ভেবে দেখুন, যদি ভোটে যেতেন তাহলে আপনার ছেলে একটা খবরের কাগজের মালিক হবে, আপনার বৌমা ভালো মতো খেতে পাবে। তারপর ধরুন আপনার বাবা বয়স হয়েছে, অসুস্থ হলে ভালো নার্সিংহোমে ভর্তি করতে পারবেন, আর যদি মারা যান তাহলে ওই দুর্গা পূজার মতো ঘটা করে শ্রাদ্ধ করতে পারবেন। এক কথায় খরচা কার? আমার। আর রোজগার কার? না আপনার। আমার খরচা, রোজগার আপনার। বুঝলি স্বপন, সমস্ত খরচা আমি করবো। আপনি খরচ করবেন স্যার? হ্যাঁ রে বাবা, ভোটারদের খরচা, হাত খরচের টাকা, মাইক, প্যান্ডেল, জিপ, ফুলের টাকা, তেলের টাকা সব দেবো রে বাবা, সব দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। হেলিকপ্টার? সালা, হেলিকপ্টারটা ভোটে ব্যবহার করা ঠিক হবে না, বুঝলি? ওই দেখলি না গত করে একটা ইলেকশনে ওই বিরোধী পক্ষ সরকার পক্ষকে হারাতে পারলো না বলে ওই হেলিকপ্টারের পাখানে টানাটানি শুরু করে দিয়েছিল। ভাগ্যিস সারা সরকার পক্ষের কাছে কেন্দ্র ছিল, দিল্লি ছিল, তাই বেঁচে গেছে। কিন্তু হ্যাঁ স্বপন, আমার কাছে তুই ভগবান করছো না, কিছু নেই রে। শুধু আমার সময় নষ্ট করছো বিলাস। না কাকা বাবু না, আমি টাকা সময় কোনোটাই নষ্ট করছি না। আরে কাকা বাবু, এটা আমার কর্তব্য। হ্যাঁ তবে কাকা বাবু,
একটা জিনিস, ভোটের প্রচারে আজকাল ফিল্ম স্টারদের আনা একটা ফ্যাশন হয়ে গেছে, বুঝলেন? আমি নিয়ে আসবো কলকাতার দেবজিৎ, শ্রাবন্তী, শুভশ্রী থেকে শুরু করে আপনি যদি বলেন ওই হিন্দি সিনেমার আর্টিস্ট সালমান খান, ঝুঁকে গানা হিসালা, আলু অর্জুন, সবাইকে নিয়ে আসবো। আপনি শুধু বলবেন কাকে চান বাস। আর স্যার মিছিল? হ্যাঁ, মিছিল মিছিল হবে বই কি, এত বড় ভোট মিছিল হবে না? তবে বুঝলি স্বপন, হ্যাঁ স্যার। আজকাল ডেড বডি ছাড়া মিছিলটা ঠিক জমছে না, বুঝলি? তুই কাজ কর তো, তুই আশেপাশে দু একটা গ্রাম খোঁজ খবর নিয়ে দেখ, বয়স হয়ে গেছে এরকম কোনো চাষি টাসি আছে কিনা। আমি তাকেই মেরে দেবো। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, আপনি শুধু বলবেন ওই চাষিরা আপনার দলে লোক ছিল, ব্যাস। তারপর দেখবেন যতক্ষণ না পর্যন্ত ওই ডেড বডি থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পাবলিক সারা মিছিল ছেড়ে নড়বেই না। কাকা বাবু, এমন কথা বলি না কাকা বাবু, এমন কথা বলি না। আমি যেটা বলছি আপনি সেটাই করবেন। শুনুন কাকা বাবু, আপনি ফুলকিকে নিয়ে কলকাতায় চলে যান, ওখানে থাকুন। আমার বিরুদ্ধে মাথা তুলেছে ফুলকি, ওকে বোঝান। আর না হলে আমি কিন্তু আপনার এতক্ষণে আসল রূপটা বেরিয়ে এসেছে শয়তান। বাহ, 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 চমৎকার। কান খুলে শুনে রাখবে হারাম দাদা, ওই ফুলকির পাশে দাঁড়িয়ে আমি যতক্ষণ না তোর হাতে হাত কড়া পড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আমি কিন্তু ফুলকির মনোবলটা ভেঙে দেবো কাকা বাবু। কিভাবে? কাকা বাবু, কাকা বাবু আমার কথা শোনো প্লিজ, দয়া করে শুনুন আমার কথা শুনুন। না, আমি চলি। কাকা বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া। কাকা বাবু, ছোটবেলা থেকে আপনাদের গ্রামে মানুষ হয়েছি, আপনাদেরকে গুরুজন বলে জানি, কিন্তু আপনি যদি চলে যেতে চান আপনি চান, আমি আপনাকে আটকাবো না। কিন্তু কাকা বাবু যাবার আগে অন্তত আমাদের এই ছেলের মতো বিলাস করবো একটা প্রণাম আপনি গ্রহণ করে যান কাকা বাবু। এই সমস্ত এই প্রণাম কর, প্রণাম কর কাকা বাবুকে, প্রণাম কর। চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সম্মুখে, আজও সে রয়েছে। তারি করুণায়, তারি মমতায় জীবন ধন্য হলো। এর শাস্তি তোকে পেতেই হবে রে। উপরে ভগবান, এই! ওপরে আমি ছাড়া কেউ নেই। লাস্টে কি করবো বিলাস বাবু? কি রে তুই, তুই আমার সঙ্গে থেকে থেকে কিরকম পাথর হয়ে গেছিস। দেখলি কাকা বাবুকে এইমাত্র মেরে ফেললাম, এত ভালো মানুষটা। কোথায় তুই এসে আমাকে ঝাঁকিয়ে বলবি বিলাস বাবু আপনি কি করলেন, তোমার ভালো মানুষকে মেরে দিলেন। আপনি কি করলেন স্যার? আপনি কি পাগল হয়ে গেছেন? সত্যি মতো একটা ভালো মানুষকে আপনি খুন করলেন। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল, মন আজ কিছু মানে না, হৃদয়ে সাগর আকুল। বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই গান। আপনার শরীরে কি মায়া গালা বলে কিচ্ছু নেই। অপরাজিতা, তুমি এখন যাও, স্যারের মাথা ঠিক নেই। তুমি চুপ করো। দিনের পর দিন আমি অনেক কিছু সহ্য করছি, মানছি আমি বিলাসবাবুর কাছ থেকে মানিয়ে নিয়েছি, কিন্তু এটার মানে এটা নয় যে সারা জীবন আমাকে অন্ধ কিংবা বোমা সেজে করতে পারে সেটা থাকতে হবে। এসব তুমি কি বলছো? আরে আমি তো বলতে তোমাকে ভীষণই ভালোবাসি। আরে অপু, আমি কি এত কিছু করছি, এত অন্যায় কাজ করছি, এত কিছু করছি তার জন্য, তোমার জন্য। হ্যাঁ, আমি চাই যাতে তুমি ভালো থাকো, সুখে থাকো, সচ্ছল থাকো, তোমার বাবা মা ভালো থাকে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। না চাইলে কেউ কোনোদিন সুখী
ব্যাপার, বেশ 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 বেশ। এই দেখো, এইবারে তো আমি উপরওয়ালা, এখন আমি চাইছি তুমি সুখী হও বৎস। আর তার জন্য এই সব বল বল কি বল 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 রে খারাপ জানা, কালকে তোকে যেটা বললাম বল না। কি বললেন মানে? আরে বাবা, তোকে বললাম না আমি 20 টাকা ডিভোর্স দিয়ে ওই অপরাধ থেকে বিয়ে করবো। বলেছেন বটে, রেজিস্ট্রি করে বিয়ে করবেন তোমাকে, আর তোমাকে স্ত্রী মর্যাদাও দেবে। কিন্তু আমি যদি এই বিয়ে না করি? আমি কেঁদে ফেলবো, আমার শয়নে স্বপ্নে জাগরণে আমি তুমি তুমি আর তুমি গো। আমি তো চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি তুমি ওই ফুল কীর্তনের নাম লেখাতে নদী পাড়ে গেছো, যেমন আজকে সকালে গিয়েছিলে, তাই না? ওই ফুল মিয়ার সজনের বাপকে যে আমি মেরে ফেলেছি সেটা নিশ্চয়ই বলে দিয়েছো। আরে আমি বলিনি রে বাবা, সফর বলেছে। কি বলছিলি বল না, বল, বল, বল। আজ আমি সকালে নিজে দেখেছি তুমি নদী পাড়ে গিয়ে ভূমিকে দিদিমণির সাথে দেখা করেছো। না, তুমি ভুল দেখেছো। আমি তো তাই বলেছি, আমিও বলেছি যে তুই কাকে দেখতে কাকে দেখে ফেলেছিস, আমার উপর এরকম কাজ হতেই পারে না। হ্যাঁ, আসলে না 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 না, তো তুমি কোনো চিন্তা করো না অবু ডার্লিং, তুমি কোনো চিন্তা করো না। আরে বাবা, আমি সফরের কথা বিশ্বাসই করিনি, কিন্তু কিন্তু কি করবো বলো, আরে প্রাণের ভয় তো, বড্ড ভয়, তাই তো একে আবার পুরোপুরি অবিশ্বাস করতে পারছি না। স্যার, স্যার আপনি একটু ড্রিঙ্ক করবেন, আমি আপনার জন্য ওখান থেকে নিয়ে আসবো। পালিয়ে যেতে চাইছো? না, মানে, আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছো? না, যাও 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 যাও, যেতেই তুমি চাইছো যাও, ওই ঘরে বসো, আমি ওই সফরের সঙ্গে 2-4টে জরুরি কথা বলে তোমার সঙ্গে গিয়ে করবো, তাহলে এক ঘরে তুমি আর আমি দরজা বন্ধ করে ভিডিও ওকে স্যার। বুঝলি সফর, হ্যাঁ? মেয়েদের বুকে কখনো গুলি করিস না, ওই বুকে সন্তানদের জন্য ভালোবাসা, স্নেহ, বাবা মায়ের জন্য ভালোবাসা, সবার জন্য শ্রদ্ধা, ভালোবাসা এগুলো থাকে। তাই যদি গুলি করতে হয় তাহলে মেয়েদের পিঠে গুলি করবে, কেমন? আরে বাবা, আরে মরেনি রে, হ্যাঁ? আসলে কি জানিস, ওই অপু তো সারা জীবনের নরম জায়গাটায় আমার আদর খেয়েছে, তাই ওপরে যাওয়ার আগে ওখানটা আদর চাইছে, যে আমার একটু উল্টে দে, উল্টে দে, সোজা করে উল্টে দে। সোনা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ অপু, আমার খুব কষ্ট হচ্ছে গো। আমি কতবার বলেছিলাম তুমি আমার কথা শোনো। যেখানে থাকো, সুখে থাকো, আমি শুরু আমি যে তাই গুলি চালাই। সবল বলছি যাবেন, তোর সঙ্গে বলে খবরটা দে। হ্যাঁ, বলে ঘুরে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। যা 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 যা। দুটো মার্ডার, মানে দুটো চার, এবার এটা 6 মারি নাকি? তিস্তা তিস্তা কি হয়েছে কি? আমি খুন করে ফেলেছি দুটো। হ্যাঁ, আমি দুটো খুন করে ফেলেছি। সে কি? আরে তিস্তা, এই দেখো, না, মানুষ কুকুর বিড়ালকে বাথরুমে হাত রাখে আর
তুমি দুটো জ্যান্ত মানুষকে খুন করলে। আমার রাগ আমার সমস্ত সর্বনাশের কারণ তিস্তা হবে কে বাজাও তিস্তা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই না চাইলে তোমাকে তো পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, কিন্তু তার আগে বলো কি এমন করেছিলে যার জন্য তুমি দুটো মানুষকে খুন করলে? এ কাকে খুন করেছে? আপনি এসে গেছেন স্যার? স্যার স্যার বলছি আমি আমার বউটা পাগল হয়ে গেছে স্যার, পাগল হয়ে গেছে স্যার, আমার রাগের মাথায় দুধুরে খুন করে ফেলেছে। কি হয়েছে সেটা খুলে বলুন। আরে বলছি স্যার বলছি, আসলে ওই সঞ্জীব বাবু খুব ভালো মানুষ তো, সঞ্জীব বাবু এসেছিলেন আমার বাড়িতে, মানে অ্যাকচুয়ালি আমার কাছে নয়, তিস্তা দেবীর কাছে। আচ্ছা, ঠিক আছে। আসলে ওই ফুলকির কাছে সঞ্জীব বাবু সঞ্জীব বাবু তো আমার নামে থানায় ডায়েরি করেছেন। আসলে এদের ডায়েরিতে যদি হয় তাহলে থানা পুলিশ যদি হয় তাহলে ফুলকির নামও টানা পড়বে। আসলে এটা তো মান সম্মানের ব্যাপার, তাই সঞ্জীব বাবু এসেছিলেন তিস্তার কাছে যাতে কেসটা তুলে নেয়, কিন্তু তিস্তা রেগে গিয়ে সঞ্জীব বাবুকে গুলি করে মেরে দিল। তাই নাকি? শুধু তাই নয় স্যার, আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম বলে তিস্তা আমার উপরে গুলি চালিয়ে দিল। ভাগ্যিস আমার ওই অপরাজিতের সেক্রেটারি এসে আমাকে আমার সামনে দাঁড়ায়, তাই এই গুলিটা আমার লাগেনি। বাবা বাবা বাবা, অপরাজিতের গুলিটা লেগে গেল। শয়তান তোমাকে! এ বাবা রে, দেখেছেন আমার দিকে পিস্তল তুলে, বাবা রে, এই পিস্তলে গুলি ছিল না, ভাই বেঁচে গেছি। দেখেছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে আমারও কি বিশ্বাস হচ্ছিল, আমারও কি বিশ্বাস হচ্ছিল তুষার বাবু। আসলে আসলে কি জানি স্যার, তিস্তা ওই উপরটা দাঁড়িয়েছিল, হ্যাঁ। আর সঞ্জীব বাবু ছিলেন এইখানে, আচ্ছা, এই আমরা আপনার কাছে। হ্যাঁ, ঠিক আছে। সঞ্জীব বাবু তিস্তা খুঁজবুজ করছিল, আর তিস্তা ওখান থেকে সঞ্জীব বাবুকে গুলি করে দিল, গুলিটা তিস্তা সঞ্জীব বাবুর বুকে লাগলো। আর আমি দাঁড়িয়েছিলাম এইখানে, ওই দিক থেকে ছুটে এসে আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, তিস্তা ওই আমার দিকে গুলি করলো, অপরাজিতা ছুটে এসে আমার সামনে এইভাবে দাঁড়িয়ে বলল, না না না, বলবে, বলবে। এই তাকে তিস্তা গুলি চালায় আর গুলিটা অপরাজিতের পিঠে। হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। ঠিক। বুঝতে পারছি তুষার বাবু, সেক্রেটারি হলো অপরাজিত আমাকে কতটা ভালোবাসতো। ব্যাপারটা এখন আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, হ্যান্ডকাফ লাগাও। পিস্তলটা এখনো আপনি হাতে ধরে আছেন, আর ওই পিস্তলটা দিয়ে আপনি বিলাস বাবুকে গুলি চালাতে যাচ্ছিলেন। নেহাত গুলি থাকেনি, যদি গুলি থাকতো তাহলে হয়তো এখন বিলাস বাবু ঝাঁঝরা হয়ে যেতে পারতেন। এরপরেও আপনি বলবেন করেননি। আমি বলবো এই বড় বড় আমি খুন করিনি, এই সব নাটক। আপনার চাবলার আদালতে গিয়ে বলবেন তিস্তা দেবে। চলুন এখন আমার সাথে থানায়। তিস্তা, তিস্তা, তুমি চিন্তা করো না গো। আমি তোমার প্রতি সপ্তাহে তোমার সঙ্গে জেলে গিয়ে দেখা করবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসবো। তোমার জন্য প্রতি সপ্তাহে এত বড় ইলিশ মাছ নিয়ে এত বড় তো হয় না। প্রদীপের তেল শেষ হওয়ার আগে না বেশি জ্বলে উঠে নেমে যায়, তেমনি তোমারও তেল শেষ হয়ে গেছে, আর তুমিও খুব শীঘ্রই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ছাই। চলুন অফিসার। বড় বউ, বড় বড় বউ, তিস্তা, ভালো থেকো তিস্তা, সুখে থেকো তিস্তা, ভালো থেকো, ভালো থেকো। করে সবর সবর, ও সবর বাবু, কোথায় গো, আসো। আরে সবর, বলছিলাম একটু মাল টালের ব্যবস্থা করবি না?
এত বড় পুণ্যের কাজ করলাম না, কেমন খেললাম বল? হ্যাঁ, ভালো, খুব ভালো। কি বুঝলি রে? বিশ্বাস করুন, এই খেলাটার জন্ম থেকে আমি সারা শিখে আসিছি। এই খেলাটা এই জন্যই তো আজকে আমি বিলাস বর্মন রে। আমার বাবার কথা যদি কেউ বাধা হয় তাকে এইভাবে চলে মরতে হবে। খেলা সবে শুরু করেছি, এইবারে আরো অনেক খেলা আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চল আমাকে ফাঁসিয়ে দিলে আমার ছেলেটা তুমি কেটে দিলে এত খিদে তোমার আমাকে ফেলে না কেন? যমদূতকে পাঠাতে আমি হাসতে হাসতে তোমার কাছে চলে যেতাম। দাদু শান্ত, দাদু শান্ত। কি করে শান্ত হতে পারি? চোখের জল শুকিয়ে গেল, মনটাকে শান্ত হয় না। আমার বুকটাকে একেবারে খালি হয়ে গেল। আমি এমন একটা পোড়া দোকান নিয়ে জন্মেছি, আমি বেঁচে রইলাম আর আমার টাটকা ছেলেটা আমার চলে গেল। বাবা চলে যায়নি দাদু, বাবাকে এই কলুষিত সময় থেকে জোর করে পাঠানো হয়েছে। সিদ্ধার্থ, হ্যাঁ বলকি, হ্যাঁ। আর তাছাড়া তোমরা কাঁদছো কেন? কেন চোখের জল ফেলছো? আমার বাবা তো বীরের মতো মারা গেছে, আর বীরের আত্মীয়দের কাঁদতে নেই ফুলকি। চোখের জল মোছো। আমার জন্য আমি গ্রামে আসার পর কোথা থেকে কি সব হয়ে গেল সিদ্ধার্থ, আমার জন্যই কাকা বাবু। না ফুলকি না, তোমার জন্য কিচ্ছু হয়নি, হয়েছে যাবে ভেলুক কাপড় তোমার জন্য। ওরা যদি সেদিন প্রতিবাদের শহর তুলত তাহলে হয়তো আগেই মন্দির বাবুকে চলে যেতে হতো না। আর নয়, আর নয়, ওই শয়তানটা আমার জন্য অনেকের জীবন নিয়েছে, কিন্তু আর কারো জীবনই আমি ছিনিমিনি খেলতে পারবো না। পারতে তোমাকে হবেই ফুলকি। সিদ্ধার্থ, হ্যাঁ ফুলকি, হ্যাঁ। এতদিন আমি তোমাকে বারণ করেছিলাম, আরে আমি তোমাকে বলছি ওই শয়তান থেকে কাটো, কুপিয়ে কুপিয়ে কাটো। অস্ত্র লাগলে আমি দেবো, শাস্তি দাও, ওকে তোমাকে শাস্তি দিতেই হবে। আমার শাস্তি তোমাকে দিতেই হবে। তোমার বাবা শুধু একা মারা যায়নি মা, এই সারা ভগবানপুরের মৃত্যু হয়েছে, ভগবানপুর গ্রামের আশা ভরসার মৃত্যু হয়েছে। আই তোমার মাথা থেকে শুধু সাঁতার ছড়ে যায়নি মা, আমার এই পায়ের তোলাতে ঘুমাটিতে চলে গেছে। তাই তোমাকে এই প্রতিকার করতে হবে মা, হারান কাকা, এই প্রতিকার তোমাকে করতেই হবে। হারান কাকা। কে আমার ছেলেকে আমার কোল থেকে কেড়ে নিয়েছে, তাকে তুই ছাড়িস না। সাথে মা ছেলের প্রতিদিন লক্ষ্য কিষান তোকে নিতে হবে। তোমরা তোমরা আমার স্বামীকে মেরে ফেলার প্ল্যান করছো, তাই না? তোমাদের বদল করার সমাজ করতে পত্রার মিছিলে প্রথম সারিতে মূল্যবোধের স্লোগান দেওয়ার জন্য আমি সবার আগে দাঁড়িয়ে পড়েছি। বৌদি, বৌদি, তুমি? তবে আমি যে শুনলাম যে মিথ্যে অপবাদ দিয়ে ওই ঘুষখোর পুলিশ অফিসার আমাকে থানায় নিয়ে গেছিল। আর নিয়ে গিয়েছিলাম ফেরত নিয়ে আসার জন্য। তুষার বাবু, তুমি এক ছেলে
এক ছেলে তোমার কাছ থেকে চলে গেছে বাবা, কিন্তু এই খারাপ ছেলেটা ভালো হয়ে আজ তোমার কাছে ফিরে এসেছে। হ্যাঁ আমি, তা তোমরা জানো না, ছোটবেলা থেকে কেউ কখনো আমার গায়ে হাত তুলেনি। আমি যা করেছি সবাই তা মেনে নিয়েছে, আমার অন্যায়কে সবাই সাপোর্ট করেছে। পাপ পুণ্যের পার্থক্যটা কেউ কখনো কোনোদিন আমায় বলে দেয়নি। শাসনের অধিকার নিয়ে কেউ কখনো কোনোদিন বলেনি তুষার এ তুই কি করছিস। বড়দের অধিকার বোধ থেকে সেদিন যে তুমি আমার গায়ে চোটটা মেরেছিলে, যেদিন এই প্রথম পোশাকটা আমার গায়ে তুলেছিলাম, চোটটা যদি আমাকে সেই দিন মারতে, তাহলে তোমাদের এই তুষার পাল আজ ঘুষখোর পুলিশ অফিসার হয়ে রাস্তায় হাত পেতে দাঁড়াতো না বাবা। ঘুষখোর পুলিশ অফিসার হয়ে রাস্তায় হাত পেতে দাঁড়াতো না। তুষার বাবু, সেদিন যাবার সময় আমি বলেছিলাম না সিদ্ধার্থ, যে যেদিন বলার সময় হবে সেদিন আমি বলবো। আজ আমার সেই বলার সময়টা এসেছে। ওই স্কাউন্ডেলটার সামনে যদি বৌদিকে অ্যারেস্ট করার নাটকটা আমি না করতাম, তাহলে স্কাউন্ডেলটা বৌদিকে যে কোনো উপায়ে মেরে দিত, এমনকি আমাকেও ছাড়তো না। তাই সেদিন বৌদিকে গ্রেফতার করার নাটকটা করে আমি থানায় নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু খাতা কলমে আমি কোনো কেস দিইনি সিদ্ধার্থ। খুব ভালো করেছো। এক খোলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি কেউ বলতো বৌদি খুনটা করেছে, তাহলে আমরা বিশ্বাস করতাম না। এত বছর পুলিশের চাকরি করছি, কে খুনটা করতে পারে আর কে পারে না সেটা আমার অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে হয়েছে সিদ্ধার্থ। হয়তো ওই যতক্রিয়া আগুন লাগার আগেই ওই লক্ষ্মী প্রতিমাকে আমি এই মন্দিরে নিয়ে এলাম প্রতিষ্ঠা করার জন্য। বাবু সেই ভুল বুঝলেন, কিন্তু বড্ড দেরি করে বুঝলেন, আর আপনার সেই ভুলের মাসুল দিচ্ছি আমরা। আমি জানি, তার জন্যই বলছি আমি ক্ষমার যোগ্য নই, ক্ষমা আমি চাইতেও পারি না। তাই যে শাস্তি আপনারা আমাকে দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বলুন বলুন আমাকে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে আমার ছেলেকে। পারবি? দাদু দাদু, ফিরিয়ে দিতে ভাই পুলকির সম্মান। দাদু, ওর পারবি? দাদু, দাদু আপনি? হ্যাঁ আমি বলছি এরকমটাই ফিরিয়ে দিতে পারবি না, কারণ সেই ক্ষমতা তোর নেই। দাদু, তাই পুত্রহারা বাবা তোকে অভিশাপ দিচ্ছে। আমার তোকে চোখের জল শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। যাও আরেক কাকা যাও, শোকে দুঃখে দাদা যে কি করে ফেলে তার ঠিক নেই। যাও। তুমি নিশ্চিন্ত থাকো মা, তোমার টাকার কিচ্ছু হবে না। আমি তোর কাছে যাচ্ছি, তুমি একটা কথা খেয়াল রাখো মা, হয়তো আমার এই ছোট বুকটার বড় কথা শোনাবে, তবুও বলছি ওই বুড়ো মানুষটার চোখের জলে বিকল হয়ে যাবে ওই বিরাট পর্বতের চলার পর। আর তখন একবার ওই পথে পাহাড়কে পড়বে, তখন শয়তানটা আর উঠে দাঁড়াতে পারবে না মা। ওই শয়তানটা আর উঠে দাঁড়াতে পারবে না, ওর মাথাটা ফেলে যাবে। বৌদি আমার কিচ্ছু করার নেই গো। হ্যাঁ গো বৌদি, হাজার হলেও সে তোমার স্বামী, তাই বলছি বৌদি তোমার সিঁথিতেই চওড়া করা সিঁদুর, তোমার কপালের এই বড় গোলটি, তোমার হাতের এই শোভা বাড়ানো শাখা, এগুলো আমার কাছে কোনো মূল্য নেই। চিন্তা করছিস কেন ভাই? চিন্তা করছিস কেন? এই সমাজে নিয়ম ছিল স্বামী মরে গেলে শীতের সিঁদুর মুছে দিতে হয়। আজ আমি সেই নিয়ম বদলে দিলাম। দেখেছিস ফুলকি, আজ আমি বিলাস পরপরের পাশ থেকে সরে যাচ্ছি, কারণ মরে গেলে তুমি সচেতন হয়ে যাওয়ার লোক পাবে না, ওকে পোড়াবার জন্য কেউ ছবেও না। ওকে বাগানে ফেলতে দিও, ছেলে যখন না খেয়ে মরবে তবু ওর বাক্স তারা খাবে না। আমিও যাচ্ছি, ওই শয়তান বিলাস বাবুর শেষ নিঃশ্বাসটা ছিনিয়ে আনতে। আইন তুমি নিজে হাতে তুলে নিতে পারো না ফুলকি। আইন? কোন আইনের কথা বলছেন দারোগা বাবু?
কোন আইনের কথা বলছেন? ওই ওই শয়তানটা যখন আমার উপর পাশবিক অত্যাচার করছিল, আপনাদের আইন তখন আধ্যাত্মিক গান গাইছিল। ওই শয়তানটা যখন নিরীহ ওই অধিকারী কাকাকে খুন করেছিল, আপনাদের আইন তখন প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। ওই শয়তানটা যখন বাবুকে খুন করেছিল, অপরাজিতাকে খুন করেছিল, তখন আপনাদের আইন বিশ্রাম নিচ্ছিল। দারোগা বাবু, আপনাদের আইনকে ছোটবেলায় কেউ পোলিও খাওয়ায়নি, তাই বড় হয়ে আপনাদের আইন পঙ্গু হয়ে গেছে। আপনাদের আইন যদি থাকতো তাহলে ওই নন্দীগ্রামে কোনো হত্যা হতো না। আপনাদের আইন যদি থাকতো তাহলে ওই নেতায়ের হাহাকার কোনো মরতো না। আপনাদের আইন যদি থাকতো তাহলে ওই রাজীব দাসের দিদি প্রিয়াঙ্কা দাস মরতো না। দারোগা বাবু, আপনাদের আইন শুধু রং দিতে বিচার করে, রং। ফুলকি, আর তাছাড়া কি বা করার ক্ষমতা আছে আপনার? আপনি বড়জোর বিলাস বর্মনকে অ্যারেস্ট করবেন, আদালত প্রমাণ চাইবে, বসবে তদন্ত কমিশন, দিনের পর দিন ধরে চলবে প্রমাণ জমানোর চেষ্টা। আদালতে খালি তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ দিতে দিতে কেটে যাবে বছরের পর বছর। তারপর একদিন কেস ডিসমিস হয়ে যাবে। আপনি ভুলে যাবেন ইতিহাস, পাবলিক ভুলে যাবে এই খবর, কিন্তু ফুলকি কি মুছতে পারবে তার কপালে লেপটে যাওয়া কলঙ্কের কালিটা? দাদু কি ফিরে পাবে তার ছেলেকে? সিদ্ধার্থ, আমি কি ভুলতে পারবো আমার বাবার মৃত্যু? একটা নিরপরাধ মানুষকে অন্যায় ভাবে মেরে দেওয়া হলো। আমি কি ভুলতে পারবো আমার সীতাকে? আমাকে সহায়তা করতো, কষ্ট করে সংসার চালিয়ে সৎভাবে বেঁচে থাকার প্রেরণা দিত। পারবো না, আমরা কেউ আমাদের আরো কোনো অতীতকে খুঁজে পাবো না। ওই শয়তানটা আমাদের জীবনে অন্ধকার নামিয়েছে, অন্ধকার। তুই ঠিক বলেছিস ধরিত্রী। আমি এসে গেছি। বলুন না স্যার, কোন বোর্ডারে ডিউটি করতে হবে? কিন্তু কি জানেন স্যার, আমার পিস্তলটা সরকার কেড়ে নিয়েছে। আপনি যদি একটু সুপারিশ করেন না, তাহলে আমি আমার পিস্তলটা ফিরে পাবো। তারপর যারা এই ধরিত্রীকে ধ্বংস করতে চায়, সেই সব সাম্যবাদী সমাজ যেমন স্বাধীনতার গুলি। নারায়ণ বাবু, এই যে সাংবাদিক, তোমার খবরের কাগজে তুমি লিখবে ওই ঘুমিয়ে থাকা মানুষের দল শান্তির নিঃশ্বাস আর কতদিন থাকবি ঘুমিয়ে? কেটে গেছে 12 মাস। আর কতদিন মানবি ওদের অত্যাচার? আর কতদিন মুক্তি খুঁজে মানবি ভ্রষ্টাচার? তোমার নেতা খবর পৌঁছে দাও জনগণের কাছে, আর জনগণ চিৎকার করে বলে উঠো, তোমার খবর পেয়েছি রানায়, পেয়েছি মনের বল, তাই তো বলছি লড়বো বলে বিদ্রোহীদের দল। জনগণের সুরক্ষার জন্য হে প্রশাসন, তুমি তৈরি তো? সেলুট করছি তোদের, আমি সেলুট করছি ভাই। স্বাধীন এবার আমিও হব, বলার কিছুই নাই। আর সাংবাদিক তোমার পাশে, জনগণ তোমার পাশে, আর প্রশাসন তোমার পাশে। তুমি সাজবে না রণক্ষেত্রের পোশাকে, দেবে না সৈন্যদের আদেশ, চালাবে না অস্ত্র। তুমি অন্ধকারের বুক চিরে আজ দেখবো দিনের আলো। শুরু করবো আমরা যত আছে, বোঝাবো অন্ধকারের কালো। করবো আমরা মুক্তিযুদ্ধ শুরু, বাঁচার লড়াই শুরু, মুক্তিযুদ্ধ শুরু, বাঁচার লড়াই শুরু। আমরা পরাজয় মানবো না, মানবো না, মানবো না, মানবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না, ছাড়বো না। মানবো না। আমরা পরাজয় মানবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা স্বাধীনতা করতে জানি। মা গো, ভাবনা কেন
রাতের নিকশ কালো অন্ধকারের কাছ থেকে বিদায় নিয়েছে দিনের ঝকঝকে আলো। আর আমার শিরা উপশিরা ধমনীতে কামনার রক্ত বাসনা স্রোত হয়ে খাই বই চলেছে। আর এক্ষুনি ওই ছোড়াটা চলে আসবে কচি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে। এই যে স্যার, তার আগে আমি বিলাতি মদ নিয়ে হাজির হয়ে গেছি। তাই নাকি রে সফর? হ্যাঁ। আরে সফর, এই জন্যই তো তোকে তো ভালো লাগে রে। সুরা না হলে যে সুন্দরীর সাথে প্রেম জমবে না স্যার। ঠিক বলেছিস রে সফর, ঠিক বলেছিস। একটা করে আমি আমার পথের প্রত্যেকটা কাটাকে সরিয়ে দিয়েছি রে। আমার ওই সতীশার দীপটা ওকেও পাঠিয়ে দিয়েছি জেলের অন্ধকারের মধ্যে। বুঝলি সফর, আমার মন মেজাজের ভেতরটা না কেমন 100 মিটার ঝঙ্কারের মতো শুধু রিমঝিম করে বেজেই চলেছে। সেটা তো স্যার আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি স্যার। আরে তাহলে দেরি করছিস কেন রে? ঢাল গ্লাসে মাল ঢাল। মনের ঝিমঝিমের সঙ্গে ওই শরীরটা একটু ঝিমঝিম কর। নিন স্যার, নিন স্যার, বেশ কড়া করে বানিয়ে এনেছি। আরে বলছি, আজকে তো আমার আনন্দের দিন, তো আমার আনন্দ মানে তো তোর আনন্দ। তাই আনন্দের দিনে আমি একা মাল খাবো, তোর ক্লাস করি। আমি মাল খাবো? কেন খাবি না? আপনি আমার গুরুজন। তোর বোকা ছেলে। মাল খাওয়া উচিত। আরে গুরুজন আবার কি রে? বল, আছে আপন জন। সারা বড্ড কড়া করে দিয়েছিস রে ভাই। হ্যাঁ রে, বলছি ছোড়াটা কোনো এলো না বলতো? ওই বাংলাদেশ ইংলিশটা আসার কথা ছিল। আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ভাই, তোমার ওই বাংলাদেশের ইংলিশটাকে যে সঙ্গে করে আনার কথা ছিল সেটা কোথায়? আমি কথার খেলাপ করি না। তার মানে? আরে বাবা, আগে তো সূচিপত্রটা পড়ুন, তারপর বইয়ের ভেতরে কি লেখা আছে সেই উপন্যাস শুধু পরে পড়বেন। আরে ভাই, হেয়ালি না করে ছেড়ে কাশো না, কি ব্যাপার? বেশ, ছেড়ে কাশছি। আসলে কি হয়েছে জানেন স্যার? পরমুখরে সেদিন বলে গেলাম আপনাকে, ক্যাটরিনা, করিনা, নাগিনার মতো ককটেল মালটাকে আপনার এখানে নিয়ে আসবো। তো মালটাকে যখন আপনার নাম করে বললাম না, তখন একেবারে পেটে বসে। আরে বেগে বসে কেন? বলে কিনা আপনি নাকি খুব ডেঞ্জারাস, মেয়েদের উপর খুব অত্যাচার করেন, এমনকি খুনও করে দেন। এই সবর, তুমি কি বলছো ভাই? আর আমি ওকে খুন করতে যাবো কেন? আরে বাবা, আমি তো খুন করি যারা আমার পেশেন্ট না, মানে যারা আমার শত্রু হয় তাদেরকে খুন করি, ওকে পারবো কেন? হারামজাদা তো হেভি সত্যি করে দেখাচ্ছে। এই ভদ্রভাবে কথা বলো ভাই, গেরস্ত বাড়ির মেয়ে, ভয় তো একটু পাবে। এই ঠিক কথা বলেছিস প্রশান্ত। এই শ্রবণ, আরে বাবা বলছো তো গৃহস্থ বাড়ির মেয়ে, ভদ্র বাড়ির মেয়ে, আরে বাবা ভয় তো পাবেই। বাবা সরি ভাই, সরি। ঠিক আছে এরকম আমার বলা উচিত হয়নি। থ্যাংক ইউ। এই ভাই প্রশান্ত, আরে আজ ওই ভরা ভাদরের ইলিশটাকে দেখতে খুব ইচ্ছে করছে। কি নাম দাও? মুন্নি। মুন্নি? আরে মন মানে তো চাঁদ, বলেছি মনে আছে, মন মানে তো চাঁদ, তার সঙ্গে নি মানে দর্দন হয়ে তার মানে চাঁদ। একই নজরে না দেখিলে বন্ধু, দুনিয়া মাথার হয়। এক নজরে না দেখিলে বন্ধু, দুনিয়া মাথার হয়। কাছে তোমায় না পাইলে বন্ধু, কাছে তোমায় না পাইলে বন্ধু, রামপুরি মরে যায়। ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি কই, কই রে, ও প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই, কই রে, প্রাণ বুঝি যায়।
দেখি ফুল, এই ফুলকি তুমি এই প্রশ্ন তুই কাকে আনলি রে ভাই? কি হলো অভিলাষ বর্মন? চমকে উঠলে তাই না? এবার তো তোমার চমকাবার পালা। এই তোর বলে আরে যে ঘটনাটাই এই ফুলকি দিদিমণির সাজানো নাটক। এই, এবার দেখুন কেমন ভরা ভাতের ইলিশে এখানে আমি চলি। হে ফুলকি, বাঘ শিকার করতে এলি সোজা বাঘের খাঁচার ভেতরে? এসে নে, এসে নে বিলাস বর্মন, এসে নে। কারণ এবার তো তোর হাসবার সময় পাবি না। এরপর থেকে তোর কাঁদার পালা। এই বাবু নয় চাঁদ ধরতে চাইছি। না রে শয়তান, আমি বামনের চাঁদ হতে চাইনি, বরং আমি সূর্য হয়ে এসেছি তোর মতো বামনের মুখটা ঝলসে দেওয়ার জন্য। শেষ সুযোগ তুই পাবি না রে হারামজাদি। তার আগে পিস্তলের গুলিতে তোর লাশটাকে আমি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবো রে শয়তানি। গুলি বেরোলো না কেন? কথাই বলে হাতি কাদায় পড়লে না আমি চিকিতেও লাথি মারে। আজ তোর সেই অবস্থা। আজ তোর কাছে পিস্তল আছে কিন্তু তাতে একটা গুলি নেই। এই এটা কি করে হলো? হে আমার পিস্তল থেকে গুলি নেওয়া করলো কি? হ্যাঁ? আমি হ্যাঁ আমি কিছু মনে করবেন না বস, আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করলেও আপনাকে চিনতে আমার একটুকু বাকি নেই। যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের বিয়ে করে বউকে ফাঁসিয়ে দিতে পারে, সে সাধারণ কর্মচারীকেও ফাঁসিয়ে দিতে পারে। এই শপথ তুই কি বলছিস রে ভাই? হ্যাঁ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে ওই ফুলকি দিদিমণি তোর নাম লেখালাম। ফুলকি দিদিমণি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তাই থানায় অ্যারেস্ট হতে যাচ্ছি। আমায় পারলে ক্ষমা করে দিও। দেখ 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 তাকে দেখ, তাকে দেখ বিলাস বর্মন, তাকে দেখ। আজ তোকে বাঁচাবার জন্য তোর চারিপাশে আর কেউ নেই, কেউ। এই বিলাস বর্মন একাই বাঁচতে জানে রে ফুলকি। আরে বাবা, পিস্তলে গুলি নেই তো কি হয়েছে? শরীরের শক্তি তো কমে যায়নি। হ্যাঁ, আজকে তোকে আমি আমার এই হাত দিয়ে গলা টিপে মেরে ফেলে দেবো। লোক তুই আমার বাবাকে জীবন থেকে কেড়ে দিলি কেন? আমার ভালোবাসাকে তুই হাই করে পড়ে দিলি কেন? আমার জীবনে তুই ছিলিমিলি খেললি কেন বিনাশ করবো? আজ আমি তোকে খুন করলে আমি যা অপরাধ করবো, আজ যদি আমি তোকে ছেড়ে দিই তার থেকে অনেক বেশি অপরাধ করবো। তাই যমরাজের খাতায় লেখা তোর নাম করে আমি চন্দ্রবিন্দু চাঁদ বসিয়ে দেবো। ফিরিয়ে দে শয়তান বিলাস বর্মন, ফিরিয়ে দাও, আমার হারিয়ে যাই।
কষ্ট করে সংসার চালিয়ে সন্তানের সঙ্গে সহায়তা করত। আমি আবার বলতে পারবো সত্যমেব জয়তে। বলো না তুমি চুপ করে আছো কেন? কেন বলো বলো। নারায়ণদা তুমি কাঁদছো? কেন কাঁদছো গো নারায়ণদা? আজ তো তোমার কাঁদার পালা নয়, আজ তো কাঁদবে ওই শয়তান বিরাট বর্মন। ও কাঁদবে কেন? কেন কাঁদবে? ও কি আমার মতো সীতাকে হারিয়ে ফেলেছে? না, ও হারিয়ে ফেলেছে ওই মনুষ্যত্বটাকে। বৌদি কৃষ্ণ আমাকে বাঁচাও, কৃষ্ণ আমি তোমার স্বামী কৃষ্ণ। সে কি গো? আমি তোমার স্বামী। তোমাকে আমি বাঁচাবো কি? তুমি যে এখনো বেঁচে আছো সেটাই তো আমি ভাবছি। কি ফুলকি, এত দেরি করছিস কেন? ওষুধ নিধনের সময় দশক পূজার হাতে তুলে দিয়েছিল অস্ত্র দেব দেবীরা। আজ আমি স্বামী নিধনের জন্য আমি তোর হাতে অস্ত্র তুলে দিলাম। তোমাকে এতদিন বারণ করেছিলাম ফুলকি, আজ আমি তোমাকে বলছি তোমার জীবনের ছন্দকে যে থামিয়ে দিয়েছে ওই তিস্তা নদী যে অবস্থা তুমি দিয়ে তাকে শেষ করে দাও। যে শয়তান সারা জীবন ধরে মেয়েদের অসম্মান করেছে, মেয়েদের সম্মান নিয়ে ছেলেমেয়ে করে রেখে গেছে। আমি বলছি ফুলকি, তাতে আগামী দিনে বিলাস করবো মেয়েদের সম্মানে হাত দিতে গেলে আজকে উঠে। আর আজকে তোকে দেখে এই সমাজের প্রতিটি মেয়ে যেন হয়ে ওঠে এটা একটা আগুনের ফুলকি। মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবার আমি বেশ বুঝতে পারছি। এই হলো কলিযুগের আসল। ওই শর্মা জাতিটা ঢাক বাজাচ্ছে। মন্দিরে মন্দিরে বাজছে ঘন্টা। এবার তুই শুরু কর অর্জুন নির্জয়। এ তুমি কাকে খুন করলে ফুলকি? আমার নিজের জায়গাতে আমি নিজে আইন তৈরি করে সবকিছু শেষ করে সারা জীবন আইনের পোশাক পরে ঘুষ নিয়ে অনেক বেআইনি কাজ আমি করেছি। আজ সর্বপ্রথম ঘুষ না নিয়েই একটা বেআইনি কাজ আমি করব। সিদ্ধার্থ, তুমি ফুলকিকে নিয়ে এখান থেকে চলে যাও। এধারে সব ঝুট ঝামেলা আমি একাই সামনে নেব। ফুলকিকে আমি আজ অ্যারেস্ট করবো না। দাদু দাদু নেতাজি সুভাষচন্দ্রকে জেল খেটেছিল বলে দাদু ক্ষুদিরামের ফাঁসি হবে শুনে ক্ষুদিরামের আমারও সেই রকম আনন্দ হচ্ছে। দাদু তুমি ওর ছেলে যে আমি খবর নিতে যাবো। আমাকে চিনুস দেখো, এই সিঁদুরটা তুই ফুলকির স্মৃতিতে পরিয়ে দে। হ্যাঁ, আর এই সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করে তোলার জন্য
আমার বিলাস বর্মনদের জন্ম হবে। তাই যা অপরাধ করেছি আমি মেরেছি বিলাসকে। অফিসার অ্যারেস্ট করুন।